তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের করাবো তোমাদের বিকম ফোর্থ সেমিস্টারে যে ব্রাঞ্চ বলে যে চ্যাপ্টারটা আছে না, সেই চ্যাপ্টারটা আজকের আমি এই ভিডিওতে শুরু করব। তো সবার প্রথমে আমি আগে বুঝে নেবো যে ব্রাঞ্চ কি, এটা একটু ভালো করে বুঝে নেবো। দেখো, ব্রাঞ্চ কি সেটা আগে বোঝার আগে তোমাদেরকে একটু জানতে হবে তোমরা যে কনজাইনমেন্ট যে চ্যাপ্টারটা করেছো না, সেই কনজাইনমেন্ট আর এই ব্রাঞ্চ যে চ্যাপ্টারটা, এই দুটো চ্যাপ্টার না প্রায় একই রকমের, দুজনের ওয়ার্কিং প্রায় একই রকমেরই বলতে পারো। ব্রাঞ্চ হচ্ছে কনজাইনমেন্টের আপার ভার্সন, মানে বলে না আপডেট ভার্সন হয় না, সেমনি ব্রাঞ্চ হচ্ছে কনজাইনমেন্টের আপডেট ভার্সন, অর্থাৎ প্রো বলতে পারো না, বলো না প্রো, সেরকমই একটা কিছু। অর্থাৎ কনজাইনমেন্ট আর ব্রাঞ্চ এই দুটো চ্যাপ্টারের উদ্দেশ্য কিন্তু একই, অর্থাৎ কনজাইনমেন্ট আর ব্রাঞ্চে দুজনের উদ্দেশ্য কিন্তু একই, কি না এক লোকেশন থেকে ডিফারেন্ট লোকেশনে ব্যবসা করা, অর্থাৎ এক লোকেশনে থেকে ডিফারেন্ট লোকেশনে ব্যবসা করা হলো এই কনজাইনমেন্ট আর ব্রাঞ্চের উদ্দেশ্য, অর্থাৎ দুজনের উদ্দেশ্য কিন্তু একই। কনজাইনমেন্টের ক্ষেত্রে কি করি আমরা, এক লোকেশন থেকে ডিফারেন্ট লোকেশনে একজন এজেন্ট ঠিক করি, সেই এজেন্টকে আমি জিনিসপত্র মানে গুডস পাঠাই, সে কি করে সেই অন ডিফারেন্ট লোকেশনে সেগুলোকে বেচে দেয়। এমনি তো বেচে দেয় না, তার জন্য সে কি নেয়, কমিশন নেয়। কি বললাম বুঝতে পেরেছো? এবার দেখো, এটা যখন মানে নতুন তুমি যখন ব্যবসা করবে না, তখন এটা ঠিক আছে, মানে এই কনজাইনমেন্টে ঠিক আছে। কারণ তুমি যখন নতুন ব্যবসা করবে, মানে এক লোকেশন থেকে ডিফারেন্ট লোকেশনের সম্পর্কে তোমার কিছুই ধারণা নেই, সেখানকার বাজার, সেখানকার মানুষ, সেখানকার মানে জিনিস, মানে যে কোনো জিনিস সম্পর্কে তোমার কিচ্ছু ধারণা নেই তোমার, তাহলে কী করো, তুমি অত ঝুট ঝামেলার মধ্যে যেতে চাইবে না। তাহলে কী করো, তুমি পরিষ্কার কথা ওখানের একজন লোক, মানে ওখানে একজন এজেন্ট ঠিক করবে, সেই এজেন্টের মাধ্যমে সে তার তোমার জিনিসগুলোকে বেচে দেবে, ঠিক আছে। কিন্তু তোমার ব্যবসা যখন দিনের পর দিন একটু পুরনো হতে শুরু করবে, তখন তুমি কি করবে বলো তো? মানে দিনের পর দিন একটু পুরনো হতে শুরু করছে, তুমি তখন আর কনজাইনমেন্টের মানে এজেন্টের ওপর ভরসা করে আর তুমি মানে ব্যবসা করলে না, তুমি তখন কি করলে, নিজে ওই ডিফারেন্ট লোকেশনে, মানে নিজে গিয়ে ওই ডিফারেন্ট লোকেশনে একটা ব্রাঞ্চ খুললে। মানে মনে করো সেই আলাদা জায়গায় সেখানে গিয়ে তুমি একটা দোকান খুললে, ঘর ভাড়া মানে একটা রেন্টে একটা দোকান নিলে, সেখানে তুমি কি করলে, বিভিন্ন ধরনের স্টাফ রেখে দিলে, স্যালারি বদলে স্টাফ রেখে দিলে, এবং তুমি এইখান থেকে সেই জিনিসগুলো সেখানে তাদেরকে পাঠাচ্ছ, তারা তোমার হয়ে বেচে দিচ্ছে, তার জন্য কিন্তু তারা কমিশন নিচ্ছে না, কারণ তোমার পার্মানেন্ট স্যালারি। এতে তোমার কি হচ্ছে বলো তো, এই যে তুমি ডিফারেন্ট লোকেশন তুমি নিজস্ব যখন ব্রাঞ্চ খুলো, এতে তোমার কি সুবিধা হচ্ছে না, তোমার কাছে 100% তোমার কাছে কন্ট্রোল থাকছে, ব্যবসাটার 100% তোমার কাছে কন্ট্রোল থাকছে, যে কন্ট্রোল থাকছে, তাই তো? কারণ কনজাইনমেন্টের তো তা থাকছে না, কনজাইনমেন্ট অবধি যত দূর পাঠাচ্ছ, মানে এজেন্টকে যত মানে যখন পাঠাচ্ছ সেই অবধি তোমার কন্ট্রোল থাকছে, তারপর কে কন্ট্রোল করছে, তোমার এজেন্ট সমস্ত কিছু কন্ট্রোল করছে, তাহলে সেটা তো তোমার অসুবিধা হচ্ছে। তাহলে কী হলো, তোমার যখন ব্যবসা পুরো হলো, তুমি যখন নিজস্ব ব্রাঞ্চ খুললে, ব্রাঞ্চ খোলার পর কী হলো, মানে সমস্ত দায়িত্ব সমস্ত কিছু তুমি নিজে, অর্থাৎ 100% তুমি নিজেই ব্যবসাটাকে কন্ট্রোল করছো। এর সব থেকে বড় সুবিধাটা কী হচ্ছে দেখো, কনজাইনমেন্টের ক্ষেত্রে কী হতো, যে মানে এজেন্ট সে কী করতো, বিভিন্ন লোকের মানে গুডস নিয়ে সে কী করতো, মানে বেচা কেনা করতো, তার ফলে কী হতো, সে তো তোমার একারটা প্রমোট করছে না, সে সবারটাই প্রমোট করছে। কিন্তু এই ব্রাঞ্চের ক্ষেত্রে কি, তুমি যে ব্রাঞ্চ খুলেছো সেখানে কি তোমারই জিনিসপত্র থাকছে, তুমি তোমার জিনিসপত্রই বেচছো, অন্য কারোর জিনিসপত্র বেচো না, তার ফলে কি তোমার জিনিসই প্রমোট হচ্ছে। এই একটা সব থেকে বড় সুবিধা। কি বললাম বুঝতে পেরেছো? এইবার দেখো, এই ব্রাঞ্চ মানে খুলতে গেলে তোমাকে কিন্তু একটা হেড অফিস থাকতে হবে, অর্থাৎ তোমাকে একটা হেড অফিস রাখতে হবে। এই যে ধরো একটা হেড অফিস, এটা ধরো হেড অফিস, ধরো এটা কলকাতাতে একটা হেড অফিস আছে, হেড অফিস এটা কি কোথায় রয়েছে, কলকাতা, ধরো কলকাতাতে একটা হেড অফিস রয়েছে। বা তুমি বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ খুলেছো, ধরো একটা দিল্লিতে খুলেছো, একটা ধরো তোমার মুম্বাইয়ে খুলেছো, ঠিক আছে, একটা ধরো তুমি চেন্নাইতে খুলেছো, ঠিক আছে। এরকম তুমি কলকাতায় তুমি যে রয়েছো, অর্থাৎ বোঝাচ্ছে যে তুমি যে কলকাতায় রয়েছো, কলকাতা থেকে তুমি এই যে এখানে এই মুম্বাইতে, দিল্লিতে তুমি কী করেছো, চেন্নাই, মুম্বাই, দিল্লিতে তুমি কী করেছো, তোমার ব্রাঞ্চ খুলছো। এরপরে কী করেছো তুমি, আগে তো তুমি কমিশনের মাধ্যমে করতে, মানে এখানে একটা এজেন্ট থাকতো, সেই এজেন্ট তোমার হয়ে মালগুলো বেচে দিত, তাই তো? এবারে কিন্তু তা হচ্ছে না, এবারে কী করছে, তুমি এখানে একটা ধরো রেন্টে ঘর ভাড়া নিয়েছো, ধরো রেন্টে একটা দোকান ভাড়া নিয়েছো, ঠিক আছে, সেখানে কিছু স্টাফ রেখেছো, অর্থাৎ স্যালারি দিয়ে সে কিছু স্টাফ রেখেছো, ঠিক আছে, স্যালারি দিয়ে তুমি কিছু কী করছো, স্টাফ রেখেছো। এরা কী করছো, এবার তুমি কী করছো, গুডস পাঠাচ্ছ এদেরকে তুমি গুডস পাঠাচ্ছ, এদেরকে তুমি পাঠাচ্ছ, এরা কী করছে, তোমার এগুলো বেচে দিচ্ছে, তাই তো? অর্থাৎ এক্ষেত্রে কি
এবং যা কিছু মানে যা কিছু খরচা, যা কিছু আয় ব্যয়, যা কিছু ওখানে সব কিছু কিন্তু তোমার এই হেড অফিস অর্থাৎ তুমি নিজে করছো, অর্থাৎ এই হেড অফিস করছো, অর্থাৎ তুমি নিজে দেখো সমস্ত কিছু কন্ট্রোল করছো। কি বললাম বুঝতে পারো? এটাই হলো কি না ব্রাঞ্চ, এটাই হলো সব ক্ষেত্রে। দেখো এখানে তুমি গুডস পাঠাচ্ছ, ও বেচে দিচ্ছে, এখানে তুমি গুডস পাঠাচ্ছ, তুমি বেচে দিচ্ছ, অর্থাৎ সমস্ত সবার কন্ট্রোল কিন্তু কে রাখছে? এই হেড অফিস। অর্থাৎ এখানে কি করছে? তোমাকে কমিশনের বদলে করছে না, এখানে তোমার স্টাফরা রয়েছে, তারা স্যালারির বদলে এবং তুমি একটা ঘর নিচ্ছ, সেই রেন্টের বদলে তোমার কি করছে? তুমি এই অন্য একটা ব্রাঞ্চে কি করছো? ব্যবসা করছো। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে এই হলো মেন ব্রাঞ্চ। কি বললাম বুঝতে পেরেছো? এইবার আমি তোমাদেরকে বলবো যে ব্রাঞ্চকে কয় ভাগে ভাগ করা, অর্থাৎ ব্রাঞ্চ কত রকমের হয়ে থাকে সেটা তোমাদেরকে একটুখানি বলছি। দেখো ব্রাঞ্চ কত রকমের হয়ে থাকে? ব্রাঞ্চ সাধারণত 3 রকমের হয়ে থাকে। ব্রাঞ্চ সাধারণত 3 রকমের ব্রাঞ্চ হয়ে থাকে। কেমন ভাই ভালো করে ব্যাপারটাকে জিনিসটাকে বোঝো। কি কি দেখো না, ব্রাঞ্চ 3 রকমের কি কি দেখো। কি কি হয়ে থাকে? ঠিক আছে, 3 রকমের ব্রাঞ্চ হয়ে থাকে। কি কি? একটা হলো ডিপেন্ডেন্ট ব্রাঞ্চ, ডিপেন্ডেন্ট। একটা হলো ইন্ডিপেন্ডেন্ট, আর একটা হলো ফরেন। ঠিক আছে, 3টে। একটা হলো ডিপেন্ডেন্ট, একটা হলো ইন্ডিপেন্ডেন্ট ব্রাঞ্চ, আর একটা হলো ফরেন ব্রাঞ্চ। কি এই ব্রাঞ্চ? ডিপেন্ডেন্ট মানে ভালো করে ব্যাপারটাকে বোঝো। ধরো আমি এখানটা আরেকবার লিখি, হেড অফিস, এটা একটা ব্রাঞ্চ। ঠিক আছে, হেড অফিস এটা হচ্ছে একটা ব্রাঞ্চ। অর্থাৎ ডিপেন্ডেন্ট ব্রাঞ্চ বলতে কি? যে সমস্ত ব্রাঞ্চ নিজে কোনো কিছু হিসাব রাখছে, নিজে কিছু নিয়ন্ত্রণ করছে না, যা কিছু নিয়ন্ত্রণ করছে কি? এই হেড অফিস। অর্থাৎ এই ব্রাঞ্চের সমস্ত কিছু নিয়ন্ত্রণ কে করছে? এই ব্রাঞ্চের সমস্ত নিয়ন্ত্রণ করছে হচ্ছে এই হেড অফিস। এই ব্রাঞ্চের সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছে হচ্ছে হেড অফিস। সেটাই হলো ডিপেন্ডেন্ট ব্রাঞ্চ। এটা কি করতে? ছোট ছোট ব্যবসার ক্ষেত্রে কিন্তু এটা খুব, মানে যখন তুমি ধরো প্রথম ব্যবসা খুলছো, মানে প্রথম যখন ব্যবসা করছো, যেমন ছোট ছোট ব্যবসার ক্ষেত্রে কি হয়? এই পদ্ধতিটা, এটা ডিপেন্ডেন্ট পদ্ধতিটা ব্যবহৃত হয়ে থাকে। কেন? কারণ ছোট যখন তুমি ব্যবসা করবে তবে কি করবে? যতটা পারবে মানে খরচাটাকে যতটা পারবে কম করার, মানে যতটা পারবে কম বাঁচানোর জন্য। তাহলে কি করবে? তুমি বেকার অর্থাৎ তুমি আয়ের থেকে ব্যয় বেশি করতে চাইবে না, যত পারবে কম খরচার মধ্যে সমস্ত কিছু রাখার চেষ্টা করবে। অর্থাৎ যদি অল্প মতো ছোটোখাটো বিজনেস হয়, তাহলে যদি এই হেড অফিসের যে অ্যাকাউন্টেন্ট, এই হেড অফিসের যে অ্যাকাউন্টেন্ট, সে যদি সেই কি করছে? এই ব্রাঞ্চের হিসাবটা রাখছে, এখানে আলাদা করে আর অ্যাকাউন্টেন্ট রাখছে না। এই হেড অফিসেরই অ্যাকাউন্টেন্ট কি করছে? এই ব্রাঞ্চের সমস্ত হিসাব কি রাখছে? এই হেড অফিসের অ্যাকাউন্টেন্ট। মানে এখানে আর আলাদা করে রাখছে না, যেহেতু ছোটোর মধ্যে। কারণ এইখানে রাখতে গেলে তো আবার তাকে স্যালারি দিতে হবে, স্যালারি দিলে মানে আরও খরচ বেড়ে যাবে, সে সেটা করছে না। যেহেতু এই একার পক্ষে সেটা সম্ভব হচ্ছে বলে সেটা করছে, যদি সম্ভব না হতো তাহলে রাখতে হতো। এটাই হলো কি হলো না ডিপেন্ডেন্ট ব্রাঞ্চ। এটা হলো কি হলো ডিপেন্ডেন্ট ব্রাঞ্চ। আর ইন্ডিপেন্ডেন্ট ব্রাঞ্চ, ইন্ডিপেন্ডেন্ট মানেই তুমি বুঝতে পারছো এরা কি করবে? স্বাধীনভাবে সে কাজ করবে। এই ব্রাঞ্চ কি করবে? স্বাধীনভাবে সে কাজ করবে, অর্থাৎ কারোর উপর ডিপেন্ডেন্ট বা নিয়ন্ত্রণ করবে না, কেউ ওকে নিয়ন্ত্রণ করেছে, নিজেই সমস্ত কিছু। অর্থাৎ এখানকার অ্যাকাউন্টেন্টই সমস্ত কিছু হিসাব রাখবে। এখানে একজন অ্যাকাউন্টেন্ট থাকবে। মানে এটা কি হয়? একটু বড় ব্যবসাটা যখন অনেক বড় হবে তখন এই পদ্ধতিটা ব্যবহার করা, অর্থাৎ এই ইন্ডিপেন্ডেন্ট পদ্ধতি ব্যবহার করে থাকবে। কেন? কারণ যখন অনেক বড় বড় হিসাব হয়ে যাবে তখন তো সে একার পক্ষে রাখা সম্ভব না। এর তো অনেক ব্রাঞ্চ রয়েছে, অনেক কটা ব্রাঞ্চ রয়েছে, তাহলে কি একার পক্ষে অতগুলো রাখা সম্ভব না। তখন কি করলো? এর জন্য একটা আলাদা অ্যাকাউন্টেন্ট বেছে নিল, এই ব্রাঞ্চের একটা আলাদা অ্যাকাউন্ট সে তখন করলো। সেটাকে কি বলা হয়? ইন্ডিপেন্ডেন্ট ব্রাঞ্চ। ঠিক আছে, লাস্ট হলো কি না ফরেন ব্রাঞ্চ। ফরেন ব্রাঞ্চ বলতে আমরা কি বুঝি? ফরেন ব্রাঞ্চ বলতে অর্থাৎ বিদেশে যে ব্যবসাগুলো করবো, আমাদের এখানে থেকে বিদেশে। দেখো বিদেশির তো প্রথমত কারেন্সি আলাদা, তাহলে এটা অবশ্যই কিন্তু ইন্ডিপেন্ডেন্ট। এটাও অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট তো হতেই হবে, কারণ এটা বিদেশে ব্যবসা করছে, তাদের কারেন্সি আলাদা, সেখানে আলাদা করে পুরোপুরি একজন অ্যাকাউন্টেন্ট রাখতেই হবে তোমাকে। অর্থাৎ এ পুরোপুরি নিজস্বই ব্রাঞ্চ, মানে এই ব্রাঞ্চের পুরো নিজস্ব হিসাব রাখতে হবে। কি বললাম বুঝতে পারছি? এই হেড অফিসের উপর নির্ভর করবে না, তখন সেটাকে ফরেন ব্রাঞ্চ বলা হয়ে থাকে। তোমাদের সিলেবাসে, বা তোমাদেরকে বলে দিই, তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি যে বিকমের সিলেবাস আছে, তোমাদের এই বিকমের সিলেবাসে কিন্তু এই দুটো নেই, এই দুটো
নেই। আগে মোটামুটি তাও ছিল, এখন পুরোপুরি নেই এবছর এই নতুন সিলেবাসে। অর্থাৎ এই দুটো জিনিস কিন্তু তোমাদের মধ্যে নেই। তোমাদের আছে কি এই ডিপেন্ডেন্ট, অর্থাৎ এই ডিপেন্ডেন্ট ব্রাঞ্চ কিন্তু তোমাদের সিলেবাসে আছে। কি বললাম বুঝতে পারছো? তাহলে দেখো এইবার আমরা বলবো এই ডিপেন্ডেন্ট ব্রাঞ্চে অঙ্ক কত রকমের ভাবে হয়ে থাকে। দেখো এই ডিপেন্ডেন্ট ব্রাঞ্চের অঙ্ক তিনভাবে হয়ে থাকে, তিনভাবে এই ডিপেন্ডেন্ট ব্রাঞ্চের অঙ্ক হয়ে থাকে। কি কি সেটা আমি তোমাদেরকে বলছি। দেখো তিনটে ভাবে এই ডিপেন্ডেন্ট ব্রাঞ্চের অঙ্ক হয়। কি কি? এক নম্বর কি কি দেখো হতে পারে, সেটা হলো এক নম্বর না ডেটার সিস্টেম। ডেটার সিস্টেম, ঠিক আছে, এটা হলো এক ডেটার সিস্টেমে। দু নম্বর কি? দু নম্বর হলো স্টক ডেটার সিস্টেম। স্টক ডেটার সিস্টেম, ঠিক আছে, স্টক ডেটার সিস্টেম, ঠিক আছে। তিন নম্বর কি? ফাইনাল অ্যাকাউন্ট সিস্টেম। ফাইনাল অ্যাকাউন্ট সিস্টেম। তাহলে কটা পদ্ধতিতে তোমাদের এই ইন্ডিপেন্ডেন্ট ব্রাঞ্চ হয়ে থাকে? একটা হলো ডেটার সিস্টেম, একটা হলো স্টক ডেটার সিস্টেম, আর একটা হলো ফাইনাল অ্যাকাউন্ট সিস্টেম। এই তিনটে পদ্ধতিতে তোমাদের কি না এই অ্যাকাউন্ট হয়ে থাকে, এই ডিপেন্ডেন্ট ব্রাঞ্চ হয়ে থাকে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে যেটা বুঝাবো সেটা হলো কি না এই ডিপেন্ডেন্ট ব্রাঞ্চ। আমি তোমাদের আজকে যেটা বুঝাবো সেটা শুধুমাত্র এই ডিপেন্ডেন্ট। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বোঝাবো এই ডেটার সিস্টেমে কিভাবে ব্রাঞ্চ করে, এইটা তোমাদের আজকের ভিডিওতে আমি বোঝাবো। কি বললাম বুঝতে পারছো? চলো বোঝাই। তো দেখো, তো প্রথমে যে মানে সিস্টেমটা করাবো তোমাদেরকে বললাম সেটা কি করছি আমি না ডেটার সিস্টেম। এটা কিন্তু লিখবে না, আমি বোঝানোর জন্য মানে বোঝাবো বলে লিখছি। এটা কি লিখবে? প্রথমে ডেটার সিস্টেম মেথড। এই ডেটার সিস্টেম মেথডে কিন্তু তোমাদেরকে একটা অ্যাকাউন্ট করতে হবে, একটাই অ্যাকাউন্টের ঘর করতে হবে। সেটা কি না হেড অফিসের যে ব্রাঞ্চটা তার অ্যাকাউন্ট, অর্থাৎ হেড অফিসের ব্রাঞ্চ অ্যাকাউন্টটা এখানে তোমাকে করতে হবে। যে ব্রাঞ্চটা খুলছে সেই ব্রাঞ্চটার অ্যাকাউন্টটা তোমাকে এখানে করতে হবে। আর কোনো অ্যাকাউন্ট কিন্তু এখানে খুলতে হবে না। কটা লাগবে? এই একটাই অ্যাকাউন্ট কিন্তু এখানে লাগবে, ঠিক আছে। এইবার দেখো এই যে সিস্টেমটাকে, এটাকে ডেটার সিস্টেম কেন বলেছে তোমাদের একটু ভালো করে বুঝিয়ে দিই। দেখো হেড অফিস কি করছে? হেড অফিস ব্রাঞ্চকে কি পাঠাচ্ছে? গুডস পাঠাচ্ছে। হেড অফিস ব্রাঞ্চকে কি করছে? গুডস পাঠাচ্ছে, তাই তো, বিক্রি করার জন্য গুডস পাঠাচ্ছে। দেখো গুডস যেহেতু পাঠাচ্ছে মানে গুডস কি করছে? মানে পাঠাচ্ছে মানে এক ধরনের কি করছে, ওকে পাঠিয়ে দিচ্ছে, মানে ওকে মানে হেড অফিসের কাছ থেকে চলে যাচ্ছে কার কাছে? ব্রাঞ্চের কাছে। মানে একে এক ধরনের কি করছে বলো তো, বিক্রি করে দেওয়ার মতনই কাজ হচ্ছে। মানে কি ডেটার্সের মতন কিন্তু দেখো কাজ হচ্ছে। মানে পাঠিয়ে দিচ্ছে, মানে মনে করো দেখ সে তাকে বিক্রি করে দিচ্ছে, এরকম একটা কিছু। মানে একে পাঠিয়ে দিচ্ছে, তার মানে এখানে হেড অফিসের কাছে এই ব্রাঞ্চ কি হিসাবে ট্রিট হচ্ছে বলো তো? ডেটার্স হিসাবে কিন্তু ট্রিট হচ্ছে। দেখো ডেটার্স বিক্রি করছে না, মানে বিক্রি ঠিক করছে না, কিন্তু ওকে পাঠাচ্ছে মানে একে কি অনেকটা ডেটার্সের মতন কাউকে জিনিস পাঠাচ্ছে, মানে তাকে বিক্রি করার মতন অনেকটা কাজ হচ্ছে। কি করছে না ডেটার হিসাবে এখানে কাজ করে, তাই জন্য এটার নাম কি হয়েছে? ডেটার সিস্টেম মেথড, ঠিক আছে। এবার ভালো করে শুনে নাও, এই যে অ্যাকাউন্টে না এই যে ব্রাঞ্চ অ্যাকাউন্টটা খুললাম, এই যে হেড অফিসের যে ব্রাঞ্চ তার যে অ্যাকাউন্টটা খুললাম, অর্থাৎ হেড অফিস তার ব্রাঞ্চের হিসাবটা এখানে সমস্ত কিছু রাখবে। অর্থাৎ হেড অফিস ব্রাঞ্চের এই যে ব্রাঞ্চের ঘর খুলেছে, অর্থাৎ হেড অফিস ব্রাঞ্চের সমস্ত হিসাব এখানটায় রাখবে, ঠিক আছে। এইবার দেখো এইখানে কোন কোন জিনিসগুলো এখানে আসবে ভালো করে শুনে নাও। হেড অফিস ব্রাঞ্চকে যা যা কিছু লেনদেন করবে, অর্থাৎ যা কিছু দেবে বা যা কিছু নেবে, এই সমস্ত কিছু জিনিস কিন্তু এই এই অ্যাকাউন্টে আসবে। ভালো করে শোনো, হেড অফিস ব্রাঞ্চকে যা কিছু লেনদেন করবে, অর্থাৎ যা কিছু দেবে এবং নেবে, সে খরচা হোক, জিনিস হোক, গুডস হোক, যা কিছু পাঠাবে আর যা কিছু টাকা পয়সা যা কিছু নিক না কেন, এই সমস্ত কিছু কোথায় আসবে না এই ব্রাঞ্চ অ্যাকাউন্টে, মানে এই অ্যাকাউন্টে আসবে। অর্থাৎ হেড অফিস আর ব্রাঞ্চের মধ্যে যা কিছু লেনদেন হবে, শুনে নাও ভালো করে, হেড অফিস আর ব্রাঞ্চের মধ্যে যা কিছু লেনদেন হবে, ঠিক আছে। এবার দেখো হেড অফিস ব্রাঞ্চকে গুডস পাঠাচ্ছে, ব্রাঞ্চ সেই গুডসটা সাপোজ ধরো একে বেচছে, একে বিক্রি করছে। তাহলে দেখো ব্রাঞ্চের কাছে আবার এই এ হচ্ছে আবার ডেটার্স। ভালো করে দেখো, এ হচ্ছে আবার ডেটার্স, বিক্রি করছে মানে ধরো এ হচ্ছে কি ওর কাছে ডেটার্স, ধারে বিক্রি করলে ডেটার্স হচ্ছে, মানে ব্রাঞ্চের কাছে এ কি অ্যাকচুয়ালি ডেটার্স। এইবার দেখো এইখানে ধরো ব্রাঞ্চ কোনো একটা গুডস ধরো বেচেছে, কার কাছে বেচেছে? ব্রাঞ্চ এর কাছে গুডস বেচেছে। এবার এ ধরো কোনো গুডস বেচেছে, প্রথমে ধরো গুডস সেল করেছে,
ভালো করে ব্যাপারটা বুঝে নাও কিন্তু গুডস সেল করেছে, ঠিক আছে, ভালো কথা। দেখা যাচ্ছে গুডসটা কোনো কিছু খারাপ বেরালো, তাহলে কি করবে, এই এ কাকে ফেরত, এ কী করবে, একে ফেরত দিয়ে দেবে, আমাদের সেলস রিটার্ন করে দেবে, 1 নম্বর সেলস রিটার্ন করে দেবে, জিনিসটা রিটার্ন করে দেবে, তাহলে সেলস রিটার্ন। তাহলে এই যে লেনদেনটা হলো, এই লেনদেনটা কিন্তু এখানে আসবে না। এই যে তোমার দেখো, মানে এই যে সেলস রিটার্ন হলো, এই যে রিটার্নটা যে মানে এই যে এর কাছ থেকে যে এই ব্রাঞ্চ ফেরত পেলো, এই যে মানে মানে ট্রানজ্যাকশানটা হলো, এই ট্রানজ্যাকশানটা কিন্তু এই অ্যাকাউন্টে আসবে না, অর্থাৎ এখানে আসবে না, অর্থাৎ এই ব্রাঞ্চে আসবে না, কারণ এটা এর সাথে সম্পর্ক, একে গুডস পাঠিয়ে দিয়েছে। এবার ও কি করবে সেটা ওর ব্যাপার, ও ওকে বেচার জন্য গুডস পাঠিয়ে দিয়েছে, হেড অফিস ব্রাঞ্চকে জিনিস পাঠিয়ে দিয়েছে, এবার ব্রাঞ্চ কি করবে সেটা তার ব্যাপার। তার মানে এই যে হিসাবটা, মানে এই যে তোমার ট্রানজাকশনটা, এটা কিন্তু এইখানে আসবে না, অর্থাৎ এইখানের মধ্যে, অর্থাৎ হেড অফিস এবং ব্রাঞ্চের মধ্যে যা যা কিছু ঘটনা সেগুলো এখানে আসবে, ঠিক আছে। ধরো আরও কীরকম কী হতে পারে, ধরো কি হেড মানে ব্রাঞ্চ ডেটা একে যে বেচেছিল সে কি করলো, কিছু ডিসকাউন্টে বেচেছে, তাহলে ডিসকাউন্ট অ্যালাউড, তাহলে এটাও কি এখানে আসবে না, কারণ এইখানে যেটা হবে সেগুলো কি করবে, ব্রাঞ্চ যদি ব্রাঞ্চে যে ডেটার্স ঘর যদি খোলা হয় সেখানে আসবে। আর একটা জিনিস হতে পারে, কি হতে পারে, ব্যাড ডেট হতে পারে, টাকা ফেরত পেলো না, ব্যাড ডেট হতে পারে, তাই তো। ধরো ব্যাড ডেট হলো, কোনো কিছু ধরো ব্যাড ডেট হলো, তাহলেও সেটা এখানে আসবে না, কারণ এগুলো সব এর সাথে ট্রানজাকশন, মানে এর সাথে সম্পর্কযুক্ত, মানে এর আর এর মধ্যে ট্রানজাকশন হচ্ছে, তাহলে এটা এখানে আসবে না। তাহলে এখানে কোনগুলো আসবে, ব্রাঞ্চ আর হেড অফিসের মধ্যে যেগুলো দেওয়া নেওয়া হবে সেগুলোই শুধুমাত্র এখানে আসবে। কি বললাম বুঝতে পেরেছো? চলো তাহলে এবার শুরু করি, দেখো কি কি এখানে আসে, তাহলে তোমাদেরকে এবার বলি, এটা মুছি তাহলে, আশা করি এটা বুঝতে পেরেছো। দেখো এটা বুঝতে পারলেই তোমরা পারবে। দেখো চলো তাহলে, ব্রাঞ্চ যখন তার কাজ শুরু করবে, তখন কি করবে, হেড অফিস তাকে কিছু মানে ওপেনিং মানে তাকে কিছু অ্যাসেট পাঠাবে, মানে তাকে কিছু তো অ্যাসেট পাঠাবে যদি প্রথম খোলে, বা যদি অনেক মানে মানে ধর অনেক দিন ধরে চলছে, মানে এবার দ্বিতীয় বছর, মানে প্রথম বছর কী হবে, আগের বছরের যেগুলো ছিল সেগুলো এবছর কী হয়ে যাবে, ওপেনিং অ্যাসেট ব্যালেন্স হয়ে যাবে না। মানে ব্রাঞ্চ যখন তার কাজ শুরু করবে, তার কাছে যেগুলো আগের বছরে যেগুলো পড়ে আছে সেগুলো এবছর কি, মানে আগের বছর যা যা অ্যাসেটগুলো পড়েছিল এই বছর, সেটা হেড অফিস কী হিসাবে দেখবে, ওপেনিং অ্যাসেট ব্যালেন্স হিসাবে দেখবে। বা যদি নতুন খোলে, মানে হেড অফিস কী করবে, তাকে যিনি বিভিন্ন মানে হেড অফিস কী করবে, বিভিন্ন অ্যাসেট পাঠাবে, অ্যাসেট তাকে তো পাঠাবে, তাহলে সেগুলো সবই কি ওপেনিং ব্যালেন্স, তাহলে সেটা লিখে দেবো কি টু ব্যালেন্স বিডি বলে। প্রথমে টু ব্যালেন্স বিডি, ব্রাঞ্চের কাছে কি কি ওপেনিং ব্যালেন্স আছে, টু ব্যালেন্স বিডি বলে লিখবে। দেখো ভালো করে কিন্তু বুঝবে, টু ব্যালেন্স, ব্রাঞ্চের কাছে কি কি ব্যালেন্স আছে, ওপেনিং ব্যালেন্স আছে বিডি, ঠিক আছে। ব্রাঞ্চের কাছে প্রথম যখন তার ব্রাঞ্চ কাজ শুরু করছে, তার কাছে ওপেনিং অ্যাসেটস কি কি আছে সেটা তোমাকে এখানে বের করতে হবে, মানে ওপেনিং অ্যাসেট ব্যালেন্স কি কি পড়ে আছে সেগুলো সবার প্রথমে লিখবে। ধরো আগের বছরের স্টক কিছু পড়ে আছে, ধরো আগের বছরে কিছু স্টক আছে, আগের বছরে বিক্রি করেছিল, এবছরে কিছু মানে আগের বছরের যে ডেটার্স তো শোধ হয়নি, তাহলে এবছরে কি সেটা ওপেনিং ডেটার্স হয়ে যাবে, তাহলে ডেটার্স রয়েছে। ডেটার্স হতে পারে, আর কি হতে পারে, ধরো যদি অ্যাসেট হয়ে থাকে, ধরো ফার্নিচার এগুলো হতে পারে, ফার্নিচার লিখলাম আমি, ধরো বিভিন্ন জিনিস হতে পারে। আগের বছরে যা যা কিছু অ্যাসেট সেগুলো সব ওপেনিং ব্যালেন্স বিডি বলে হবে, তাই তো। আর কি হতে পারে, ধরো ক্যাশ হতে পারে, মানে খুচরো ক্যাশ তাকে পাঠাতে পারে, মানে ব্রাঞ্চ ব্যবসা করার জন্য তাকে কিছু ক্যাশ পাঠাতে পারে, তাহলে কিছু ক্যাশ, পেটি ক্যাশ যেটাকে বলা হয়, পেটি ক্যাশ হতে পারে। আর কি হতে পারে, প্রিপেড এক্সপেন্সেস হতে পারে, হতে পারে, ঠিক আছে। আজ এবার দেখো, এইগুলো যখন ওপেনিং ব্যালেন্স হয়েছে, ব্রাঞ্চ যখন কাজ শেষ হবে বছরের শেষে, সেটা কি হয়ে যাবে, এইগুলোই সব আবার ক্লোজিং ব্যালেন্সও থাকবে, মানে ক্লোজিং ব্যালেন্সও আসবে। ভালো করে শোনো, মানে হেড অফিস তো ব্রাঞ্চের হিসাব রাখছে, তাহলে প্রথমে সে দেখলো প্রথমে তার কাছে এই জিনিসগুলো রয়েছে ওপেনিংয়ে, এবার যখন কাজ শেষ হলো শেষের দিকেও তো দেখবে তার ক্লোজিংয়ে কী কী আছে সেটাও তো সে হিসাব রাখবে। তাহলে ক্লোজিংয়ে লিখি আমি টু ব্যালেন্স সিডি, টু ব্যালেন্স
সিডি কি কি, এইগুলোই সব ক্লোজিং স্টক করতে হবে। স্টক, আচ্ছা এগুলো সব বসাই এখানে। তাহলে স্টক হতে পারে, ডেটার্স যা যা আছে সবই ক্লোজিং ব্যালেন্স আসবে। ফার্নিচার, ঠিক আছে, পেটি গ্যাস, আর কি আছে, প্রিপেড এক্সপেন্সেস, এগুলো হতে পারে। তাহলে দেখো বছরের প্রথমে যখন ব্যালেন্স তার কাজ শুরু করেছিল তাহলে কাজে এই এই জিনিস ছিল, বছরের শেষে গিয়ে এই জিনিস। এইবার দেখো তোমরা কনসাইনমেন্টে করেছো না, যে যখন মানে জিনিস পাঠায় সেগুলো কি থাকে, ইনভয়েসে থাকে। যদি তোমাদেরকে স্টক ইনভয়েসে দিয়ে দেয়, স্টক যদি ইনভয়েসে বলা থাকে, তোমরা কনসাইনমেন্টে করেছো ওপেনিং স্টক বা ক্লোজিং স্টক যখন ইনভয়েসে থাকে সেগুলোকে কি করতে হয়, রিভার্স এন্ট্রি করতে হয়। মানে তার মধ্যে যে লোডিং আছে সেই লোডিংটাকে রিভার্স এন্ট্রি করতে হয়, তো উল্টো দিকে তার রিভার্স এন্ট্রি করতে হয়। তাহলে এখানেও তাই করবো, দুটোরই ধরো ওপেনিং ক্লোজিং দুটোতেই রিভার্স এন্ট্রি আছে, তাহলে তার রিভার্স এন্ট্রি করবো। এদিকে এটা এদিকে হলে কি হবে, বাই স্টক রিজার্ভ, স্টক রিজার্ভ ব্র্যাকেটের ভেতরে লোডিং, ঠিক আছে, লোডিং হবে। সেমভাবে এরও তাই লোডিং হবে এখানটায়, ঠিক আছে, আমি বসাই টু স্টক রিজার্ভ, ঠিক আছে, লোডিং। এটা সবার লাস্টে হতো, যাক এখানে বসিয়ে দিয়েছি তখন থাক, এটা সবার লাস্টে বসালে ভালো হতো, সবার লাস্টেই বসাই, কেন সবার লাস্টেই তো লোডিংটা তোমরা বের করবে। টু স্টক রিজার্ভ ব্র্যাকেটের ভেতরে লোডিং, ঠিক আছে, হয়ে গেল, কমপ্লিট। এটা কমপ্লিট। এবার কি করবে, ব্রাঞ্চ তার কাজ শুরু করেছে, কাজ যখনই শুরু করবে কি করবে, হেড অফিস কি করবে, কিছু গুডস পাঠাবে তাকে বেচার জন্য। কি করবে, আগে বছরে তো এই জিনিসগুলো আছে, এবার নতুন বছর আবার যখন শুরু হচ্ছে কী হবে, হেড অফিস ব্রাঞ্চকে কী পাঠাবে, গুডস পাঠাবে। তাহলে সেটা এখানে লিখবো আমি, টু গুডস সেন্ড টু ব্রাঞ্চ, টু গুডস সেন্ড টু ব্রাঞ্চ, ব্রাঞ্চকে পাঠালো, তাহলে সেটা এখানে লিখবে ব্রাঞ্চকে পাঠিয়েছে কোনটা, ঠিক আছে, ব্র্যাকেটের মধ্যে ব্রাঞ্চ অ্যাকাউন্ট, এটাও ইনভয়েসে থাকতে পারে, এটাও ইনভয়েসে থাকতে পারে, আমি এখানে লিখলাম, এটাও ইনভয়েসে দেওয়া থাকবে, এখানে লিখলাম আমি। এটাও যদি ইনভয়েসে থাকে তার উল্টো এন্ট্রি করতে হবে, বাই গুডস সেন্ড টু রিজার্ভ, গুডস সেন্ড টু ব্রাঞ্চ, গুডস সেন্ড টু ব্রাঞ্চ অ্যাকাউন্ট, ব্র্যাকেটের ভেতরে লোডিং, হয়ে গেল। আচ্ছা তুমি তো মানে ব্রাঞ্চকে কী পাঠালে, গুডস পাঠালে। এবার দেখো কিছু হয়তো কোনো ফল্ট বেরিয়েছে কোনো গুডস, সেগুলো কী করবে, সে আবার ব্রাঞ্চকে ফেরত দিয়ে দেবে। তাহলে ফেরত দিলে কী হবে, পাঠালে এদিকে হলে ফেরত দিলে কোন দিকে, উল্টো দিকে হবে। তাহলে এখানে বসাই বাই গুডস রিটার্ন বাই ব্রাঞ্চ, বাই গুডস রিটার্ন বাই ব্রাঞ্চ, ব্রাঞ্চের কাছ থেকে গুডস রিটার্ন এসছে, ঠিক আছে। এটাও ধরো ইনভয়েস প্রাইসে থাকবে, এটাও ইনভয়েস প্রাইসে থাকো, তোমরা জানো ইনভয়েস প্রাইসে দিতে পারে। তাহলে তার উল্টোটা হবে এখানে গুডস রিটার্ন, এটাও তোমার লোডিং হবে, গুডস রিটার্ন, হ্যাঁ রিটার্ন বাই ব্রাঞ্চ,
ব্র্যাকেটের ভেতরে অ্যাকাউন্ট বাই ব্র্যাকেটের ভেতরে লোডিং, এখানে বসালাম। ভালো করে ব্যাপারটা বুঝি, ব্র্যাকেটের ভেতরে কী দিলাম, লোডিং দিলাম। এইবার দেখো তাহলে কী পড়ালাম, প্রথমে আমার কাছে ব্রাঞ্চের কাছে এই জিনিসগুলো ছিল, ঠিক আছে, ওপেনিং বসালাম, সেগুলো ক্লোজিং লাস্টে বসাতে বলে আমি প্রথমেই বসে দিলাম যে তারপর তার ক্লোজিং অবশ্যই থাকবে। ব্রাঞ্চকে কিছু গুডস পাঠালাম, ঠিক আছে। আচ্ছা ও তার আগে স্টকের কী থাকতে পারে, ইনভয়েস থাকতে, তার উল্টো দিকে তার মানে আমরা জানি তার রিভার্স এন্ট্রি করতে হয়, লোডিং করতে হয়, তার উল্টো দিকে করেছি যে স্টক রিজার্ভ, সেমভাবে এটাও তাই করেছি। দ্বিতীয় কি, এবার ব্রাঞ্চের কাজ শুরু হয়েছে, ব্রাঞ্চকে কি আমি পাঠাবো, গুডস পাঠাবো। যখনই গুডস পাঠালাম, এই যে গুডস সেন্ড টু ব্রাঞ্চ, ইনভয়েস প্রাইস থাকলে তারও লোডিং মানে উল্টো দিকে করতে হবে, এই যে লোডিং করেছি। সেমভাবে সেই জিনিসটা ফেরত আসতে পারে, গুডস রিটার্ন হতে পারে, সেই জিনিসটারও লোডিং হতে পারে। এবার ব্যবসা চলছে, চলার পর কি ব্রাঞ্চের তো বিভিন্ন ধরনের খরচা হতে পারে, তাহলে ব্রাঞ্চের বিভিন্ন খরচা হতে পারে, তাহলে কী করবো, আমি এখান থেকে তাকে খরচা পাঠাবো, সেই খরচাগুলো কে করবে, ব্রাঞ্চের যা কিছু খরচা হবে কে করবে, হেড অফিসই তো করবে। তাহলে হেড অফিস তার সেই খরচাগুলো এখানে লিখবো, কী বলে, বাই ব্যাংক টু ব্যাংক বলে এখানে লিখবো খরচাগুলো, টু ব্যাংক। হেড অফিস যা যা কিছু খরচা করছে এবার এখানে লিখবো টু ব্যাংক অ্যাকাউন্ট। কী কী খরচা করছে, বিভিন্ন খরচা হতে পারে, রেন্ট হতে পারে, ওখানে একটা ভাড়া নিতে পারে, রেন্ট, স্যালারি, স্টাফ রেখেছে তার স্যালারি দিতে পারে, ঠিক আছে। আর কি হতে পারে, স্যালারি হতে পারে, আর কি হতে পারে তোমার, ধরো ইন্স্যুরেন্স হতে পারে, ইন্স্যুরেন্স হতে পারে, ঠিক আছে। আর কি হতে পারে, আর ধরো, ঠিক আছে, রেন্ট হতে পারে, স্যালারি হতে পারে, ইন্স্যুরেন্স, ছোটোখাটো কিছু খরচা হতে পারে যেটাকে পেটি এক্সপেন্সেস বলে, সেটাও হতে পারে। এই জিনিসগুলো হতে পারে, আরও অনেক হতে পারে, অঙ্ক করতে করতে আমরা পাবো। আচ্ছা এখানে একটা জিনিস লিখতে আমি করতে ভুলে গেছি, যেমন ওপেনিং অ্যাসেট ব্যালেন্স যেমন ওপেনিং ক্লোজিং হয়, তেমনি ব্রাঞ্চের তো কিছু মানে লাইব্রেরিজও থাকতে পারে, মানে ওপেনিং লাইব্রেরিজ বা ক্লোজিং লাইব্রেরিজও তো থাকতে পারে, কিছু লাইব্রেরিজও থাকতে পারে, সেটাও এখানে লিখতে হবে। আমি সেখানে লিখছি, যদিও এখানে উপরে লেখা উচিত ছিল, আমি খেয়াল ছিল না, তাহলে লিখে দিচ্ছি। এটা হবে বাই ব্যালেন্স বিডি, মানে অ্যাসেটসের ক্ষেত্রে বাই ব্যালেন্স। এটা কিন্তু তোমরা বাই ব্যালেন্স ভিডিও লিখতে পারো, মানে এখানে দেখছি না টু ব্যালেন্স বিডি, এর বদলে লিখতে পারো কিন্তু টু ওপেনিং অ্যাসেট ব্যালেন্সও লিখতে পারো, টু ক্লোজিং অ্যাসেট ব্যালেন্সও লিখতে পারো, কোনো ব্যাপার না। আমি এখানে বিডি বলে দিচ্ছি, টু ব্যালেন্স বিডি। কী কী হতে পারে, যেমন ক্রেডিটার্স, ঠিক আছে, ক্রেডিটার্স হতে পারে, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস হতে পারে, হ্যাঁ কি না, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস হতে পারে, সেটা বসালাম। ঠিক তার উল্টো দিকে এটা এখানে টানতে হবে, ঠিক আছে। আমি একটুখানি এটা নিচে করে করি, তাহলে এটা বুঝতে, এটা সবার লাস্টে করবো তো, এখানটা করে নিয়ে আগে তারপর এটা করবো। টু ব্যালেন্স সিডি, ব্যালেন্স সিডি, ক্রেডিটর্স, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস, ঠিক আছে। আচ্ছা এবার ওটা বসিয়ে দিই টু, তাহলে এটা ওপেনিং, এটা ক্লোজিং, এটাও হতে পারে। আচ্ছা এখানে যেটা বাদ দিলাম স্টক রিজার্ভ, ঠিক আছে, স্টক রিজার্ভ লোডিং কমপ্লিট হলো। এইবার ভালো করে ব্যাপারটা মেন জায়গাটায় আসি, দেখো এবার কি করব, ব্রাঞ্চ তো তার কাজ শুরু করে দিয়েছে, ব্রাঞ্চকে জিনিস পাঠিয়ে দিয়েছি, ব্রাঞ্চকে সমস্ত খরচা পাঠিয়ে দিয়েছে। এবার কী করবে, ব্রাঞ্চ তো তার সঙ্গে সঙ্গে বিক্রি করা শুরু করবে। এবার ধরো ব্রাঞ্চ কিছু সেল করেছে, ব্রাঞ্চ সাপোজ কিছু সেল করেছে, ব্রাঞ্চ সেল করেছে, ধরো সেল করেছে, ঠিক আছে, সেল করেছে 6 লাখ টাকার সেল করেছে, ঠিক আছে। তার মধ্যে থেকে 6 লাখ টাকা সেল করার মধ্যে থেকে 3 লাখ টাকা সে ক্রেডিটে করেছে, ধরো 4 লাখ টাকা সে ক্রেডিটে করেছে, 4 লাখ টাকা সে ক্রেডিট করেছে, ক্রেডিটে মানে ধারে, আর তোমার 2 লাখ টাকা ক্যাশে করেছে। 4 লাখ টাকা ক্রেডিটে করেছে আর 2 লাখ টাকা কী করেছে, সে ক্যাশে করেছে। তাহলে এই যে ব্রাঞ্চের কাছে যে ক্যাশটা আসলো, এই যে ব্রাঞ্চের কাছে যে ক্যাশটা আসলো, সে কি ক্যাশটা তার কাছে রেখে দেবে, সে কি ক্যাশটা কি তার কাছে রেখে দেবে, নিশ্চয়ই রেখে দেবে না। সে কোথায় পাঠিয়ে দেবে,
সে সোজা কোথায় পাঠিয়ে দেবে না হেড অফিসে পাঠিয়ে দেবে। তাহলে কিন্তু কোথায় চলে আসবে সোজা হেড অফিস এটা কিন্তু পাবে। খেয়াল রাখো এটা কিন্তু পুরো সেল করে টাকাটা আসছে, মানে পুরো সেলের টাকাটা কিন্তু আসছে না, এটা মোটামুটি যা ওর হাতে আসছে সেগুলোই ও আমাকে ফেরত দিচ্ছে। যেমন ধরো আরেকটা জিনিস হতে পারে, ধরো আগের বছরে ধার, এই যে ধরো এই 6 লাখ, ধরো আগের বছরে 5 লাখ টাকা বেঁচেছিল, ধারে ছিল, আগের বছর 5 লাখ টাকা ধার ছিল, ঠিক আছে, এই যে আগের বছর ধরো ধার ছিল, যে ক্রেডিটার্স করেছি, ধরো আগের বছর 5 লাখ টাকা ধার ছিল, এই বছর এই যে ডেটার্স করেছি, এই ডেটার্স করেছিলাম, আগের বছর তার কাছে 5 লাখ টাকা ধার ছিল, এই বছর সে 3 লাখ টাকা পেমেন্ট করেছে। তার মানে কি সেই 3 লাখ টাকা কি এই বছরে মানে সেলস না আগের বছরে, তাহলে এটা কি হিসাব করবো যে যা টাকা তার কাছে আসছে এবছরে কি আরো 3 লাখ টাকা আসলো, যে ডেটার্স হিসেবে আরো 3 লাখ টাকা আসলো, অর্থাৎ তোমার ক্যাশ রিসিভ ফ্রম ডেটার্সের কাছ রিসিভ করলাম, কার কাছ থেকে, ডেটার্সের কাছ থেকে 3 লাখ টাকা। তাহলে এটা কি সেলসের জন্য হয়েছে? আমি যেই মালগুলো এই যেই গুডসটা সেন্ড করেছে তার জন্য এসছে না, টোটাল তার হাতে যা টাকা আসছে সেগুলো সবই আমার কাছে ফেরত দিয়ে দিচ্ছে, আমার কাছে পাঠিয়ে দিচ্ছে। তাহলে এটাকে কিভাবে লিখবো বলো তো? টু ব্যাংক অ্যাকাউন্ট ব্র্যাকেটের ভেতর রেমিটেন্স, মানে এটা কিন্তু তার লাভের টাকা বা টোটাল সেল করে হচ্ছে না, এটা মোটামুটি তার হাতে যা টাকা থাকছে ব্রাঞ্চের কাছে সে সমস্ত টাকা হেড অফিসের কাছে দিয়ে পাঠিয়ে দিচ্ছে। তাহলে রেমিটেন্স। ঠিক আছে, কিভাবে আসতে পারে? তাহলে প্রথমে বললাম যে ক্যাশ সেলস করতে পারে, ক্যাশ সেলস হতে পারে, কালেকশন ফ্রম ডেটার্স কাছ থেকে কালেকশন করতে পারে, কালেকশন ফ্রম ডেটার্স, ডেটার্সের কাছ থেকে কালেকশন করতে পারে, এইভাবে তার কাছে টাকাগুলো আসতে, এইভাবে তার কাছে টাকাগুলো কিন্তু আসতে পারে। কি বললাম বুঝতে পেরেছো? ব্যাস হয়ে যাওয়ার পর টোটাল করব আমি দুদিকেই টোটাল করব, ঠিক আছে। যদি এদিকে অ্যান্সার বেরায়, মানে যদি এদিকে বেশি হয়, তাহলে এদিকে যদি অ্যান্সার বেরাবে টু জেনারেল প্রফিট হবে, জেনারেল প্রফিট অ্যান্ড লস, ব্র্যাকেটের ভেতরে প্রফিট লিখে দেবো, ঠিক আছে। আর যদি এদিকে বেরোয় টু জেনারেল, একই কথা লিখবো কিন্তু ব্র্যাকেটের ভেতরে লস লিখে দেবো, টু জেনারেল PL লিখে দিচ্ছি, P&L, ব্র্যাকেটের ভেতরে লস, আমি শর্টে লিখে দিলাম, হ্যাঁ, ব্র্যাকেটের ভেতরে লস, এদিকে হলে প্রফিট, এদিকে হলে লস, ঠিক আছে। আচ্ছা লোডিংটা তো বসাইনি, এখানে অ্যান্সারটা এরকম ভাবে দেখি, যা অ্যান্সার বেরোবে, ঠিক আছে, যা অ্যান্সার বেরোবে, ঠিক আছে। এই হয়ে গেল কমপ্লিট। কিন্তু এত সহজ তোমাদেরকে দেবে না, এত সহজ কিন্তু তোমাদেরকে দেবে না। কেন এত সহজ তোমাদেরকে দেবে না? তোমাদেরকে কি বলে দেবে বলো তো? তোমাদেরকে দিয়ে দেবে, ধরো কোনো একটা কিছু না মিস্টেক করে দেবে, যেমন ধরো এই যে ওপেনিং ডেটার্স বা ওপেনিং স্টক বা ওপেনিং মানে ফার্নিচার বা পেটি ক্যাশ, এইগুলোর মধ্যে কিছু একটা হয় ওপেনিং মিস্টেক দিতে পারে বা ক্লোজিং মিস্টেক দিতে পারে, মানে দেবে না, তোমাকে সেটা বের করতে হবে। ধরো তোমাকে কথা বলছি, তোমাকে ধরো ওপেনিং ক্লোজিং ডেটার্স তোমাকে দিল না, ঠিক আছে, ক্লোজিং স্টক তোমাকে দিল না, ঠিক আছে, পেটি ক্যাশ তোমাকে দিল না, এগুলো তোমাকে দেবে না, ঠিক আছে। অথবা তোমাকে ক্যাশ সেলস বা ক্যাশ কালেকশন ফ্রম ডেটার্স এগুলোও তোমাকে না দিতে পারে। তাহলে এইগুলো করার জন্য, এইগুলো করবার জন্য তখন কি করতে আমাকে ব্রাঞ্চের নিজস্ব স্টক, ব্রাঞ্চ যা তার স্টক তার ডেটার্স আমাকে আলাদা করে বের করতে হবে। এটা কিন্তু অ্যাকাউন্ট খুলছি না, এটা একটা রাফলি কিসের জন্য করছি, এগুলো পাওয়ার জন্য আমরা এটা খুলবো। কি খুলতে হবে তার জন্য দেখো, স্টক নেই তাহলে স্টক অ্যাকাউন্ট একটা খুলতে হবে, ডেটার্স না থাকলে ডেটার্স অ্যাকাউন্ট খুলতে হবে, পেটি ক্যাশ না থাকলে পেটি ক্যাশের একটা অ্যাকাউন্ট খুলতে হবে, খুলে তোমাকে করতে হবে। তাহলে দেখো আমি করছি, দেখো প্রথমে আমি কি করছি, আমি ক্যাশটা করছি, স্টকের করছি, ঠিক আছে। প্রথমে স্টক, তাহলে আমরা জানি কি সবসময় খেয়াল রাখো লেজার পোস্টিংয়ে যে যেটা ডেবিট হলে তাহলে যেটা ডেবিট হবে তার দিকে বিডি হবে, তাই তো। কি ব্যালেন্স হয় আগে ভালো, কি ব্যালেন্স হয় তোমার? স্টক সবসময় ডেবিট ব্যালেন্স হয়, স্টক ডেবিট ব্যালেন্স হলে তাহলে এই দিকে বিডি হবে, ঠিক আছে। স্টক যা হবে সেদিকেই বিডি হবে। স্টক যদি এদিকে হতো, মানে স্টক যদি ক্রেডিট ব্যালেন্স হতো তাহলে এদিকে বিডি হতো, যেহেতু স্টক ডেবিট ব্যালেন্স তাই এদিকে ডেবিট ব্যালেন্স, এদিকে বলে টু ব্যালেন্স বিডি বলে, টু ব্যালেন্স বিডি, আর এদিকে সিডি বলে বসবে। বাই
ব্যালেন্স সিডি। ঠিক আছে, ধরো ওপেনিং ব্যালেন্স তো দেওয়া আছে। ঠিক আছে, ভালো করে শুনে নাও কীভাবে তোমরা বের করবে। ঠিক আছে, এবার দেখো স্টক ব্রাঞ্চ সরি হেড অফিস কী করেছিল দেখো, খেয়াল রাখো। তার মানে কি দেখো, যেদিকে বিডিও সেদিকে সবসময় কিন্তু বাড়ে, আর যেদিকে সিডিও সেদিকে সবসময় কিন্তু কমে। এবার খেয়াল রাখো, ব্রাঞ্চ হেড অফিস ব্রাঞ্চকে কি পাঠিয়েছে, গুডস পাঠিয়েছে। তাহলে হেড অফিস যদি ব্রাঞ্চকে গুডস পাঠায় তাহলে স্টক বাড়ে না কমে? হেড অফিস যদি ব্রাঞ্চকে, এখানে কিন্তু ব্রাঞ্চের স্টকটা করছি, হেড অফিস ব্রাঞ্চকে স্টক পাঠালে ব্রাঞ্চের স্টক কী হয়ে যাবে, স্টক বেড়ে যাবে না? তাহলে কোন দিকে হবে, এদিকে। তাহলে বাড়বে তো, এদিকে হবে টু গুডস সেন্ড টু ব্রাঞ্চ অ্যাকাউন্ট। ঠিক আছে, এদিকে বসবে। ঠিক তার উল্টো, ব্রাঞ্চ যদি তার গুডস হেড অফিসকে ফেরত দিয়ে দেয় তাহলে কী হয়ে যাবে, স্টক কী হয়ে যাবে, ব্রাঞ্চের স্টক কী হয়ে যাবে, কমে যাবে না? তাহলে কোন দিকে হবে, এদিকে হবে। তাহলে বসাই বাই বলে, বাই ব্রাঞ্চ গুডস রিটার্ন বাই গুডস রিটার্ন বাই ব্রাঞ্চ, বাই গুডস রিটার্নই লিখে দিচ্ছি আমি, এখানে অত কিছু লিখতে লাগবে না, এখানে শুধু এইটুখানি লিখে দিলেই হবে। বাই গুডস রিটার্ন কত টাকা, গুডস রিটার্ন টু হেড অফিস দিয়ে দিলাম, গুডস রিটার্ন টু হেড অফিসই দিয়ে দিলাম। গুডস রিটার্ন টু হেড অফিসকে রিটার্ন দিলে তাহলে এখানে আসবে। ঠিক আছে, বসালাম। আর কি হতে পারে, এবার ধরো তুমি ব্রাঞ্চ কি করছে, ব্রাঞ্চ জিনিসটা মানে গুডসটা বিক্রি করছে, ব্রাঞ্চ যদি গুডস বিক্রি করে তাহলে কী হয়ে যাবে, স্টক কমে যাবে। তাহলে লিখবো বাই ক্রেডিট সেল। আচ্ছা, এটা আপাতত ক্রেডিট সেল লিখছি, কিন্তু এটা লেখাটা অন্য হবে, ক্রেডিট সেল আমি আপাতত লিখছি, কিন্তু যদি ডেটার্স করতে দেয়, মানে ডেটার্স করতে দিলে কিন্তু এখানে ক্রেডিট সেলটা অন্য হবে, সেটা আমি পরে আসছি। বাই ক্রেডিট সেল অ্যাকাউন্ট। ঠিক আছে, আমি এটা পরে মুছে দেবো। ঠিক আছে, এই হলো কমপ্লিট। ব্যাস, এবার যোগ বিয়োগ করলেই কি বেরিয়ে যাবে, যোগ বিয়োগ করলে এই ক্লোজিং স্টক বেরিয়ে যাবে। ঠিক আছে, দেখো এদিকে যোগ বিয়োগ করলেই এদিকে বেশি হবে, এদিকে কম হবে, যতটা ফিল আপ করবো সেটা হয়ে যাবে কি না ক্রেডিট সেল। ঠিক আছে, আচ্ছা চলো। আচ্ছা, আর একটা জিনিসও হতে পারে, এখানে হতে পারে, যদি ভালো করে শুনে নাও, ভালো করে শোনো, এটা কিন্তু মন দিল, ডেটার্সের কাছ থেকে মানে ধরো ব্রাঞ্চ ধরো কাউকে একটা বেচেছে, এটা আর একটা হতে পারে। এখানে একটা ধরো ব্রাঞ্চ এ কে তো জিনিসটা বেচেছিল, ব্রাঞ্চ এ কে একটা জিনিস বেচেছিল, এই যে ক্রেডিট সেল করেছিল, তার জন্য কি হয়েছিল, স্টক কমে গেছিল। এইবার এ যদি সেই জিনিসটা আবার ব্রাঞ্চকে ফেরত দেয়, মানে কি, মানে ডেটার্সের কাছ থেকে, ওর হিসাবে ডেটার্সের কাছ থেকে যদি ফেরত আসে তাহলে সেটা কি হবে, সেটা কিন্তু দেখো আবার ব্রাঞ্চ বেড়ে যাবে না? তাহলে কোন দিকে হবে এটা, তাহলে এই গুডস রিটার্ন কিন্তু আলাদা, গুডস রিটার্ন বাই ডেটার্স। ঠিক আছে, গুডস রিটার্ন, এই গুডস রিটার্ন কিন্তু ডেটার্সের কাছ থেকে, গুডস রিটার্ন বাই ডেটার্স, ও ডেটার্সের কাছ থেকে। ঠিক আছে, গুডস রিটার্ন বাই ডেটার্স, ওর কাছ থেকে রিটার্ন আসলো। ব্যাস, এবার যোগ বিয়োগ যদি তুমি করো তাহলে এই অ্যান্সারটা ক্লোজিং ডেটার্স দেখো, ক্লোজিং স্টক দেখো বেরিয়ে যাবে। ব্যাস, এখানে বসিয়ে দেবে, এখানে দেখো বসিয়ে দিলাম। ঠিক আছে, এইবার আমরা কি করব, হচ্ছে না ব্রাঞ্চ ডেটার্স অ্যাকাউন্ট। ঠিক আছে, ডেটার্স করবো। এবার ডেটার্সে কি হয়, আপনার ডেটার্স সবসময় ডেবিট ব্যালেন্স, তাহলে কোন দিকে বিডি হবে, এদিকে বিডি, এদিকে সিডি হবে। তাহলে টু ব্যালেন্স বিডি বাই ব্যালেন্স সিডি। ঠিক আছে, আমি এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, ধরো ওপেনিং ব্যালেন্স দেওয়া আছে, আমি কি বললাম, ওপেনিংও অনেক সময় না দিতে পারে। ঠিক আছে, ওপেনিং ব্যালেন্স দেওয়া দিতে পারে। এবার আর কি হতে পারে দেখো, এবার ভালো করে দেখো কি এখানে হতে পারে। তাহলে দেখো, ডেটার্স কিছু মাল বেচেছে,
বেচেছে, ঠিক আছে। তাহলে যদি বেচে তাহলে কি হবে, তাহলে তার কি হয়ে যাবে, ডেটার যত মানে বিক্রি করলে কি হবে, যত বিক্রি করবে ডেটার্স বাড়বে, তাহলে ক্রেডিট সেল টু ক্রেডিট সেল। ক্রেডিট সেল যদি করে তাহলে কি হয়ে যাবে, ক্রেডিট সেল যত করবে মানে সেল যত করবে তত কি হবে, ডেটার্স তত বাড়বে, তাহলে ক্রেডিট সেল অ্যাকাউন্ট এদিকে আসলো, ঠিক আছে। আচ্ছা এই লেখাগুলো কিন্তু আলাদা হবে, আমি পরে আসছি, এইটা আর এইখানে একটু চেঞ্জ হবে, কি হবে আমি পরে আসছি, এটা আমি পরে আসছি, আগে নর্মাল তোমাদের বুঝিয়ে নিই। এইবার দেখো তুমি যখন জিনিস বেচলে, বেচার পর সেটা তো ফেরত আসতে পারে, এর কাজ ওই বললাম যে এ কে বেচেছো এর কাছ থেকে আবার ফেরত, ডেটার্সের কাছ থেকে আবার ফেরত আসতে পারে, ফেরত আসলে কি আবার ডেটার কি হয়ে যাবে, মানে এখানে তো ডেটার্স কমে, মানে ডেটার্স কমে গেল, ফেরত আসলে কি আবার ডেটার্স বেড়ে যাবে, তাহলে এখানে বসাই বিক্রি করলাম মানে ডেটার্স বেড়ে গেলে এবার ডেটার্স কমে যাবে, বাই ডেটার্স, বাই গুডস রিটার্ন, গুডস তাহলে দেখো যখন আমি বিক্রি করলাম ডেটার্স বেড়ে গেল, আবার যখন ফেরত আসলো ডেটার্স কিন্তু কমে গেল, কারণ ডেটার্স তো কমে যাবে, রিটার্ন করলে ডেটার্স কমে যাবে, মানে সেলস রিটার্ন বলতে পারো, এটা সেলস রিটার্ন লিখে দিলাম, হ্যাঁ সেলস রিটার্ন, এটাও লিখে দিই তাহলে বুঝতে সুবিধা, পুরো নাম হচ্ছে সেলস রিটার্ন লিখে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, সেলস রিটার্ন মানে যে বেঁচেছিল তো এই রিটার্নটা সেলস রিটার্ন, সেলস রিটার্ন, ঠিক আছে, সেলস রিটার্ন অ্যাকাউন্ট, তাহলে বুঝতে সুবিধা হবে, হলো সেলস রিটার্ন। নেক্সট কি হবে, এবার যাকে তুমি বেচেছো তার কাছ থেকে কি করতে পারে, সে কিছু মানে ডিসকাউন্ট দিলে, তাকে তুমি ডিসকাউন্ট দিলে, তাহলে কি হলো ডেটা, তাহলে তো ডেটার্স কমে যাবে, তাহলে বাই ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট, অথবা যাকে তুমি বেচেছো সে হয়তো কিছু টাকা দিতে পারছে না, তাহলে কি হয়ে যাবে ব্যাড ডেট, তাতে কি হয়ে যাবে কমতে থাকবে ডেটার্স, না দিতে পারলে ব্যাড ডেট অ্যাকাউন্ট, ঠিক আছে। এইবার তুমি ধরো ক্রেডিট সেল করেছো, তো ক্রেডিট সেল করার পর তার কাছ থেকে তুমি কিছু মানে ক্যাশ কালেকশন করছো, তার কাছ থেকে তুমি কিছু ক্যাশ কালেকশন কমা মানে কি ডেটার্স কমে যাচ্ছে, ডেটার্সের কাছ থেকে টাকা পেয়ে যাওয়া মানে তো ডেটার্স কমে যাচ্ছে, তাহলে লিখি বাই ক্যাশ রিসিভ ফ্রম ডেটার্স, ক্যাশ রিসিভ ফ্রম ডেটার্স, ঠিক আছে, এগুলো এখানে বসবে, ক্যাশ রিসিভ ফ্রম ডেটার্স এটা এখানে বসবে, ঠিক আছে। এবার দেখো আর একটা জিনিস আসতে পারে, ধরো তুমি তাকে কোনো একটা চেক পাঠিয়েছিলে, ধরো তুমি তাকে ধরো এটা চেকে টাকা পাঠিয়েছিলে, চেকে টাকা না পাঠালে চেকটা তো আবার মানে মানে কি বলে বাতিল হয়ে যেতে পারে, তাহলে চেক বাতিল হয়ে গেলে কী হয়ে যাবে, চেক যখন আমি দিয়েছিলাম তখন কী করেছিল ডেটার্স কমে গিয়েছিল, চেক যখন আমি নিয়ে নেবো মানে ফেরত আসবে তখন কি ডেটার্স চেক যখন আমি ওকে দিয়েছিলাম ডেটার্সের সাথে সম্পর্ক আমার কমে গেল, মানে ডেটার্স কমে গিয়েছিল, ঠিক আছে। এইবার চেক যখন আমি আবার কি করব ফেরত দেবে, সে যখন চেক কোনো কারণে ফেরত দেবে তাহলে কি যাবে ডেটার্স আবার বেড়ে যাবে, টু চেক ডিসঅনার, চেক ডিসঅনার রেখে দেন, চেক ডিসঅনার, ঠিক আছে। তাহলে কি হলো চেক ডিসঅনার এদিকে আসলো, ব্যাস এবারে যোগ বিয়োগ করলে কি হয়ে যাবে না এই ক্লোজিং স্টক বেরিয়ে যাবে, ঠিক আছে, এই ক্লোজিং স্টক বেরিয়ে গেল, ঠিক আছে, এই তোমার ধরো ক্লোজিং ডেটার্স বেরিয়ে গেল, ব্যাস এখানে বসিয়ে দেবো আমি ক্লোজিং ডেটার্স, এই যে ক্লোজিং ডেটার্স বসিয়ে দিলাম। তো এবার আমি কোনটা করবো না পেটি ক্যাশটা করবো, ঠিক আছে। আচ্ছা এই জায়গাটা তোমাদেরকে একটু বলে দিই, ক্রেডিট সেল ভালো করে দেখো, যদি তোমাদেরকে ধরো ক্রেডিট সেল যদি এখানে না দেয়, ভালো করে শোনো, যদি ধরো স্টক বের করতে দিচ্ছ অথচ ক্রেডিট সেলটা দেয়া নেই, তখন তুমি কি করবো, তোমাকে না এইখান থেকে দেখবে তোমাকে ক্রেডিট সেল দেখে অ্যান্সারটা তখন দেখবে, তখন ক্রেডিট সেল ধরো তোমাকে কী দেবে বলো তো, অনেক সময় ক্রেডিট সেলটা এখানে দেওয়া থাকবে না, এই যে জায়গাটা ক্রেডিট সেলটা যেটা দরকার না সেটা তোমাকে বুদ্ধি করে বিক্রি, তার জন্য কী করতে হবে তোমাকে ডেটার্স অ্যাকাউন্ট খুলতে হবে, অনেক সময় ক্রেডিট সেল এই যে স্টক করবার সময় স্টকের ক্রেডিট সেলটা না তোমাকে দেবে না, অনেক সময় ধরো ক্লোজিং স্টক বের করবে কিন্তু তার জন্য তো ক্রেডিট সেলও দরকার, এই ক্রেডিট সেলটা তোমাকে দিল না, তখন তুমি কীভাবে বের করবে, এই ডেটার্স অ্যাকাউন্ট খুলে, তখন ওপেনিং ক্লোজিং ডেটার সবই দেওয়া থাকবে, তখন ডেটার্স অ্যাকাউন্ট খুলে কী বেরাবে তোমার এই ক্রেডিট সেলটা বেরাবে, ঠিক আছে। এই ক্ষেত্রে যখন বেরাবে মানে ব্যালেন্সিং ফিগার যখন বেরাবে না তখন এটাকে একটু অন্যভাবে লিখতে হবে, তখন এটা কীভাবে লিখবে বলো তো, আমি বলে দিই তখন এটা কীভাবে লিখবে, তখন এই দুটো একটু অন্যভাবে লিখবে, ক্রেডিট সেলে লিখবে কিন্তু সেটা ব্যাকেডে, তখন সেটা কী করে লিখবে, যেমন সে মানে
উল্টো ট্রানজাকশন হয় না, যেমন তাহলে এটা এখানে যাবে, তাহলে এটা কি লিখবো আমি, দেখো ব্রাঞ্চ স্টক অ্যাকাউন্ট, ব্রাঞ্চ আমি লিখে দিচ্ছি এখানে বোঝার জন্য, ব্রাঞ্চ স্টক অ্যাকাউন্ট, ব্রাঞ্চ স্টক অ্যাকাউন্ট ব্র্যাকেটের ভেতরে ক্রেডিট সেল, ঠিক আছে। সেম ভাবে এখানেও তাই, এখানে এটা কোথা থেকে এসছে, এটা এখান থেকে এসছে, তার মানে কি ব্রাঞ্চ ডেটার্স অ্যাকাউন্ট বাই ব্রাঞ্চ, যদি মানে ক্রেডিট সেল না দেয়, যদি ক্রেডিট সেল কথাটা না লেখা থাকতো তাহলে কিন্তু তুমি এরকমভাবে লিখতে, ডেটার্স অ্যাকাউন্ট ব্র্যাকেটের ভেতর ক্রেডিট সেল, ব্র্যাকেটের ভেতরে ক্রেডিট সেল, ঠিক আছে। এটাও কিন্তু অনেক সময় দেবে না। এবার দেখো অনেক সময় কি বলতো, এই তোমার ক্যাশ রিসিভ ফ্রম ডেটার্সটাও তোমাকে কিন্তু দেবে না, তাহলে দেখবে এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, ক্রেডিট সেল সবই দেওয়া আছে, তাহলে কি যোগ বিয়োগ করার পর যেটা বেরোবে সেটাই তোমার ক্যাশ কালেকশন ফ্রম রিসিভ ডেটার্স বেরিয়ে যাবে। কি বললাম বুঝতে, এগুলো কিন্তু তোমাকে দেবে না, এগুলো কিন্তু তোমাকে অঙ্ক করানোর সময় দেখবে এগুলো সব দেওয়া থাকবে না, এগুলোকে ঠিক এরকম এই পদ্ধতিতে বের করতে হবে। কি বললাম, এগুলোকে মানে ডেটার্স অ্যাকাউন্ট খুলে স্টক অ্যাকাউন্ট খুলে এটা তোমাকে বের করতে হবে, ঠিক আছে। এবার লাস্ট চলে আসি আমি ব্রাঞ্চ পেটি ক্যাশ, এটাও কিন্তু অনেক সময় তোমাকে দেবে না। তাহলে ক্যাশের মানে খুচরো খরচা, তাই তো, খুচরো ক্যাশের কিছু খরচা কীভাবে করবো, আমরা জানি ক্যাশ সবসময় ডেবিট ব্যালেন্স হয়, তাহলে টু ব্যালেন্স বিডি, টু ব্যালেন্স বিডি বাই ব্যালেন্স, বাই বিএলএনসি, ব্যালেন্স সিডি, ঠিক আছে। কথা ধরো ওপেনিং দেয়নি, কথা ধরি নাও না ওপেনিং, আচ্ছা ওপেনিং দিয়েছে ধরো ক্লোজিং দেয়নি, ঠিক আছে। ধরো যখন মানে শুরু করেছিল তার কাছে কিছু পেটি ক্যাশ ছিল, কত ধরো সাপোজ 1000 টাকা ছিল, ঠিক আছে। এইবার কী করলো, যখন ব্যবসা শুরু করলো সে কী করলো, আবার তাকে কিছু টাকা পাঠালো পেটি ক্যাশের জন্য, মানে আগেরবার পেটি ক্যাশ কিছু পাঠিয়েছিল, তাহলে ছোটো কিছু খরচার জন্য 1000 টাকা পাঠিয়েছিল, ঠিক আছে। এবার ব্যবসা শুরু করেছে, আবার তাকে কিছু পাঠালো, তাহলে পাঠালো মানে কি, তাহলে আরও বেড়ে গেল না, ক্যাশ বেড়ে গেল না, তাহলে এইদিকে লিখবো টু ক্যাশ সেন্ড, ক্যাশ সেন্ড, ঠিক আছে, ক্যাশ সেন্ড অ্যাকাউন্ট, ক্যাশ পাঠালো তাহলে বেড়ে গেল। এবার দেখো হয়ে গেলো, পাঠিয়ে দিলাম তাকে, এবার সে কিছু খরচা করলো, মানে কিছু খরচা করলো, তাহলে কি হবে, কমতে থাকবে আবার, তাহলে বাই পেটি ক্যাশ, পেটি এক্সপেন্সেস, বাই পেটি এক্সপেন্সেস, ঠিক আছে, পেটি এক্সপেন্সেস অ্যাকাউন্ট হলো, ব্যাস যোগ বিয়োগ করলেই ক্লোজিং স্টক বেরিয়ে কত পড়ে আছে বছরের শেষে, ব্যাস একদম সহজ, ব্যাস পেটি এক্সপেন্সেস এখানে বসিয়ে দেবে। কি বললাম বুঝতে পারছো, যদি এগুলো না দেওয়া থাকে তোমাদেরকে এই অ্যাকাউন্টগুলোকে খুলে তোমাদেরকে কিন্তু এই জিনিসটা মানে এই যে ক্লোজিং ডেটার্স বা স্টক ডেটার্স বা পেটি ক্যাশ বা ফার্নিচার যদি না দেওয়া থাকে, অনেক সময় কালেকশন ফ্রম ডেটার্স দেওয়া থাকবে না, এই যে বললাম এটাকে করে এইটা করে এই যে কালেকশন ফ্রম ডেটার্সটা বের করতে হবে, এগুলো না দেওয়া থাকলে তোমরা এরকমভাবে বের করবে। আশা করি মানে কীভাবে করবে সেটা তোমরা বুঝতে পেরেছো। তো চলো তোমাদেরকে একটা অঙ্কের মাধ্যমে তোমাদের জিনিসটা আরও ভালো করে বুঝিয়ে দিই, তাহলে দেখবে বুঝতে খুব সুবিধা হবে। তো চলো, তো দেখো তোমাদের অঙ্কটা আমি করাবো হচ্ছে 2020 সালে, দেখো যে অঙ্কটা আমি করাবো সেটা হলো 2020 সালে, দেখো অনার্সে এসেছিলো যে অঙ্কটা, সেটা আমি করছি। দেখো কি বলেছে, দেখো পিকেটি লিমিটেড হ্যাজ এ ব্রাঞ্চ অ্যাট মুম্বাই, গুডস আর ইনভয়েস ফ্রম হেড অফিস অ্যাট কস্ট প্লাস 33/3%, branch expenses are paid by the head office and all cash received by the branch is remitted to the head office। বলছে কি পিকেডি লিমিটেড একটা হেড অফিস, যার একটা ব্রাঞ্চ আছে কোথায়, মুম্বাইতে, গুডস আর ইনভয়েস তাদের ফ্রম হেড অফিস অফ কস্ট প্লাস 33/3, মানে হেড অফিস ব্রাঞ্চকে গুডস পাঠিয়েছে কিসে না, তোমার ইনভয়েস প্রাইসে, তোমরা তোমার কি বলে কনসাইনমেন্টে করেছো, ইনভয়েস প্রাইস থাকলে কি করতে হবে, মানে 100 প্লাস 33.13% বেশি, মানে ধরো 100 টাকার মাল, মানে ইনভয়েস প্রাইস বলতে কি বোঝাচ্ছে যে 100 টাকার মাল সে কত টাকায় পাঠিয়ে, ধরো 100 টাকার দাম, মানে 100 টাকায় বেচার কথা বলেছে, মানে 100 টাকায় তাকে বেচতে বলেছে, কিন্তু সেই ইচ্ছা করে কত টাকায় পাঠাচ্ছে বলো তো, 133 টাকায়, ঠিক আছে, মানে 100 টাকার মাল 133 টাকায় পাঠাচ্ছে। কি বললাম বুঝতে পারো, ইচ্ছা করে তাকে পাঠাচ্ছে। Branch expenses are paid by the head office and all cash received from the branch is remitted to the head office। সমস্ত খরচা ব্রাঞ্চ করবে, সমস্ত ক্যাশ রিসিভ সমস্ত খরচা করবে হেড অফিস থেকে, সমস্ত খরচা করবে, সমস্ত মানে ক্যাশ রিসিভ করবে, সবই কিছুকে করবে না হেড অফিস। ফ্রম মানে যা কিছু ক্যাশ কালেকশন হবে সব কিছু কে নেবে হেড অফিস। ফ্রম দ্য ফলোয়িং পার্টিকুলার্স রিলেটিং টু মুম্বাই ব্রাঞ্চ ফাইন্ড আউট দ্য প্রফিট দ্য ব্রাঞ্চ প্রিপেয়ারিং মুম্বাই ব্রাঞ্চ অ্যাকাউন্ট ইন দ্য বুকস অফ হেড অফিস। বলছে হেড অফিস একটা হেড অফিসের মুম্বাই ব্রাঞ্চ খুলো, মানে হেড অফিস মুম্বাই ব্রাঞ্চের একটা অ্যাকাউন্ট খুলেছে, সেখানে সে প্রফিট না লস হয়েছে সেটা তোমাকে
বের করতে বলেছে। কি কি দিয়েছে দেখো, ওই ব্রাঞ্চের ওপেনিং কি কি ব্যালেন্স হয়েছে দেখো। ডেটার্স 10,000, পেটি ক্যাশ 1,000, ফার্নিচার 2,000, স্টক অ্যাট ইনভয়েস প্রাইস আইপি মানে ইনভয়েস প্রাইসে দিয়েছে কত টাকা না 8,000 টাকা। ঠিক আছে, তারপরে দেখো ক্যাশ সেন্ড বাই হেড অফিস ফর পেটি এক্সপেন্সেস, মানে কিছু ক্যাশ মানে পাঠিয়েছে হেড অফিস ব্রাঞ্চকে কিসের জন্য, ছোটোখাটো খরচার জন্য, অর্থাৎ পেটি এক্সপেন্সের জন্য তাকে কিছু টাকা পাঠিয়েছে। এবার দেখো এছাড়াও ব্রাঞ্চ কিছু এক্সপেন্স মানে টাকা পাঠিয়েছে, এবার ব্রাঞ্চ কি কি খরচা করেছে দেখো, বলেছে দেখো ফ্রেড অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট যে খরচা করেছে, ব্যাড ডেট, ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার, পেটি ক্যাশ, ব্রাঞ্চের এই হলো খরচা, ব্রাঞ্চের খরচা হয়েছে। ঠিক আছে, এবার দেখো এটা কিন্তু হেড অফিস খরচা করেনি, হচ্ছে ব্রাঞ্চের মানে ব্রাঞ্চের এইগুলো খরচাগুলো হয়েছে। এটা যে হেড অফিস করে তা কিন্তু না, হেড অফিস কোনগুলো করে কি বললাম, যেগুলো ব্রাঞ্চের সরাসরি সাথে যুক্ত। সেলস হয়েছে, ক্যাশেও সেলস হয়েছে, ক্রেডিটেও সেলস হয়েছে। ক্যাশে সেলস হয়েছে 50,000 টাকা, আর ক্রেডিটে সেলস হয়েছে হ্যাঁ ক্যাশে সেলস হয়েছে 50,000 টাকা, ক্রেডিটে সেল হয়েছে 40,000 টাকা। গুডস রিটার্ন বাই ব্রাঞ্চ বাই হেড অফিস, হেড অফিসের ব্রাঞ্চ থেকে হেড অফিসে কিছু রিটার্ন এসছে, মানে গুডস রিটার্ন এসছে কত টাকা, মাল 2,000 টাকার, 2,000ই তো, হ্যাঁ 2,000 টাকা। ক্যাশ রিসিভ ফ্রম ডেটার মানে ব্রাঞ্চ ডেটার্সের কাছ থেকে কিছু ক্যাশ রিসিভ করেছে কত টাকার না 18,000 টাকার। গুডস ইনভয়েস বাই হেড অফিস টু ব্রাঞ্চ, মানে হেড অফিস ব্রাঞ্চকে কিছু গুডস পাঠিয়েছে কিসে, ইনভয়েস প্রাইসে কত টাকা 88,000 টাকার গুডস পাঠিয়েছে। হেড অফিস ব্রাঞ্চকে কি পাঠিয়েছে, গুডস পাঠিয়েছে কত টাকা 88,000 টাকা। গুডস রিটার্ন বাই ডেটার্স, কিন্তু গুডস রিটার্ন বাই ডেটার্সের কাছ থেকে রিটার্ন এসছে কত টাকা, গুডস রিটার্ন বাই ডেটার্সের কাছ থেকে রিটার্ন এসছে 1,000 টাকা। স্টক অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার আইপি ইনভয়েস প্রাইসে দিয়েছে কত টাকা 7,800 টাকা। তাহলে এইগুলো অঙ্কের মধ্যে দিয়েছে। ঠিক আছে, গুডস রিটার্ন বাই দ্য ব্রাঞ্চ, আচ্ছা এখানে কোথায় ছিল, তাহলে আমি এগুলোকে ক্যাশ রিসিভ করেছি, তাহলে এগুলোকে বসাই। আচ্ছা এখানে একটা বোধহয় ভুল বললাম, এখানে সরি, এটা ক্যাশ রিসিভ ফ্রম ডেটার্সের কাছ থেকে কিছু টাকা রিসিভ করেছে, এটা আমি গুডস রিটার্ন দেখছিলাম। এই যে দেখো একদম পিছন দিক মানে নিচের দিক থেকে যে 4 নম্বরটা আছে দেখো, ক্যাশ রিসিভ ফ্রম ডেটার্স, মানে ডেটার্সের কাছ থেকে কিছু মানে ব্রাঞ্চ ডেটার্সের কাছ থেকে কিছু টাকা পেয়েছে। ঠিক আছে, তাহলে এইগুলো এখানে আসবে। তাহলে দেখো ওপেনিং ব্যালেন্সগুলো দিয়ে দিয়েছি, আমি বসাই। টু ওপেনিং ব্যালেন্স বলে জানো তোমরা, বসাতে হয় টু ওপেনিং ব্যালেন্স। টু ওপেনিং ব্যালেন্স, ঠিক আছে। টু ওপেনিং ব্যালেন্স কি কি আছে টু ওপেনিং ব্যালেন্সে, আচ্ছা বিডি তো লিখতে বলছিলাম। টু ওপেনিং ব্যালেন্স বিডি কি কি আছে এখানে, ডেটার্স আছে, কত টাকা ডেটার্স আছে 10,000 টাকার, বসাই। নেক্সট কি আছে, পেটি ক্যাশ আছে, বসাই। কত টাকার আছে পেটি ক্যাশ 1,000 টাকার। ঠিক আছে, ফার্নিচার আছে, কত টাকার ফার্নিচার 2,000 টাকা। ঠিক আছে, তারপরে স্টক আছে, অবশ্যই ইনভয়েস প্রাইসে কত টাকার 8,000 টাকার। ঠিক আছে, তাহলে প্রথমেই যেহেতু ইনভয়েস প্রাইস এটা আছে, এটা আগে তুমি উল্টো দিকে কি করে দাও, আগে ওপেনিং আছে আগে এটাকে করে দাও, মানে যখনই সঙ্গে সঙ্গে পাবে না আগে তার রিভার্স এন্ট্রিটা করে দেবে। তাহলে বাই স্টক রিজার্ভ, ঠিক আছে। লোডিং, আচ্ছা লোডিংটা কী হবে আমি পরে আসছি, লোডিংটা আমি বসিয়ে রাখলাম। ঠিক আছে, লোডিংটা আমি পরে টাকাটা বসাচ্ছি। আচ্ছা এইগুলোর সব কিছু ওপেনিং ব্যালেন্স হয়েছে, এগুলো সব কটা ক্লোজিং ব্যালেন্সও বসাবো। তাহলে বসাই আমি বাই ব্যালেন্স
বাই ব্যালেন্স বিডি বসালেই হবে। আমি আমার ওপেনিং লিখলাম কেন? বাই ব্যালেন্স বিডি, বাই ব্যালেন্স সিডি বসলে তো হবে না। বাই ব্যালেন্স সিডি, ঠিক আছে, বসাই। কি কি আগে লিখি, ওইগুলো যা যা আছে সেগুলো আগে সব কটা এখানে বসাই, তারপরে কত কত আছে পরে দেখবো। DBTORS, ডেটার্স আছে, পেটি ক্যাশ আছে, ঠিক আছে, আর কি আছে, ফার্নিচার আছে, ঠিক আছে, আর কি আছে, স্টক আছে, তাই তো, ইনভয়েস প্রাইসে, ঠিক আছে। এবার দেখি কি কি দেয়া আছে। ডেটার্স, ক্লোজিং ডেটার্স দেয়া নেই, ঠিক আছে। তাহলে দেখো ক্লোজিং ডেটার্স দেওয়া নেই, যখনই সঙ্গে সঙ্গে কী করতে হবে, আমাকে একটা ডেটার্স অ্যাকাউন্ট খুলতে হবে। তো ডেটার্স অ্যাকাউন্ট দেখো আমি করেছি, ঠিক আছে। তাহলে এরপরে দেখো পেটি এক্সপেন্সেস, এই পেটি ক্যাশ দেয়া আছে না, এটারও দেয়া নেই, তার জন্য দেখো এটারও আমি খুলেছি, ঠিক আছে। চলো নেক্সট ফার্নিচার। এবার দেখো ফার্নিচারেরটা ভালো করে একটু বুঝে নাও। ফার্নিচারেরটা দেখো ছিল কত, দেখো ভালো করে দেখো, ফার্নিচারের এই জায়গাটা বুঝে নাও। ক্লোজিং স্টক ফার্নিচার এমনি বেরিয়ে যাবে। ফার্নিচার ছিল কত, দেখো 2000। এবার দেখো এখানে একটা দিয়েছে, দেখো এই যে ব্রাঞ্চ এক্সপেন্সেস, দেখো ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার, অর্থাৎ ফার্নিচারের জন্য একটা ডেপ্রিসিয়েশন হয়েছে। তার মানে কি, ফার্নিচার ছিল কত 2000, ফার্নিচার যদি ডেপ্রিসিয়েশন 200 টাকা হয়ে যায়, তাহলে ফার্নিচারটার মূল্য এখন এই মুহূর্তে কত, 1800 টাকা না, তাহলে 200 টাকা কমে যাবে না, ব্যাস হয়ে গেল। এর ক্লোজিং স্টক না 2000 বিয়োগ 200, এটা কিন্তু বেরিয়ে গেল কত, 1800, ঠিক আছে। আচ্ছা এবার কি আছে, স্টকের, হ্যাঁ স্টকের দেখো দেয়া আছে একদম লাস্টে 7800, ঠিক আছে। আচ্ছা দেখো স্টকেরও দেখো ইনভয়েস প্রাইস আছে, এই যে ইনভয়েস প্রাইস, তাহলে এরও কি করব, তোমার রিভার্স এন্ট্রি করবো। তাহলে এখানে রিভার্স এন্ট্রি করে একদম নিচে করবে, ঠিক আছে, টু স্টক রিজার্ভ, স্টক রিজার্ভ, স্টক রিজার্ভ অ্যাকাউন্ট, ব্যাকের ভেতরে লোডিং, ঠিক আছে। এই লোডিংটা আমাকে এখানে করতে হবে। এবার লোডিংটার ব্যাপারটা ভালো করে বুঝে নাও, আমি এগুলো আসছি, আগে লোডিংটা করে নিই, তারপরে এটা বোঝাচ্ছি। এবার দেখো লোডিংটায় কী বলেছে, দেখো লোডিং এখানে বলেছে দেখো যে যা কস্টের থেকে, মানে যা কস্ট তার থেকে কত বেশি পাঠিয়েছে, কস্ট প্লাস 33% বেশি দামে পাঠিয়েছে, অর্থাৎ 100 টাকার জিনিস কত টাকায় পাঠিয়েছে, 133 টাকা, ঠিক আছে। তাহলে লোডিং কত আছে এখানে সেটা লিখতে হবে, কিন্তু কিরকম লিখবে দেখো, লোডিং ইজ কত, 33.13% অন কস্ট, ঠিক আছে। কস্টের 33.13% হচ্ছে লোডিং। তাহলে ইনভয়েস কত হচ্ছে, তোমার কস্ট প্রাইস, মানে কস্ট প্রাইস এখানে কত হবে বলো তো, 1/3, এটা তোমরা করেছো, এটা মানে হয় সবসময় 1/3 অন অফ কস্ট, আর সমান 1/4 অফ তোমার কি বলে, 1/4 অফ তোমার ইনভয়েস, ঠিক আছে। এটার মানে হচ্ছে 33.1/3, মানে হচ্ছে 1/3 হচ্ছে কস্ট, আর তোমার ইনভয়েস কত হচ্ছে 1/4। এটা কি মানে কিভাবে আসলো না একেবারে পুরোটা আমি একেবারে সবার শেষে করাবো, মানে একদম অঙ্কটা শেষ হওয়ার সবার শেষে এটা আমি এটা বোঝাচ্ছি, ঠিক আছে। আগে এটা বুঝে নাও, 33 মানে লোডিং, মানে 1/3 হচ্ছে কস্ট, আর লোডিং 1/4 হচ্ছে তোমার ইনভয়েস, ঠিক আছে। চলো করি, তাহলে লোডিং কত হচ্ছে বাই, তোমরা এটা তো মানে কনসাইনমেন্টে করেছো, আশা করি বুঝতে পেরেছো। তো বসাই আমি এখানে, তো এখানে তো করাই আছে, লোডিংয়ে এটা বসাই আমি, কত টাকা লোডিং ছিল, 8000 টাকা, 8000 টাকা, আচ্ছা এখানেই করে দিই, আপনার ধরে যাবে জায়গা, 8000 টাকা ইন্টু 1/4, এখানে জায়গাটা নাহলে অসুবিধা হয়। 8000 টাকার 1/4 কত হচ্ছে, 2000 হচ্ছে,
ঠিক আছে। আচ্ছা এর 7,800টা করি, 7,800 ইন্টু 1/4 হচ্ছে লোডিং হয়, করি আমি 7,800 ডিভাইডেড বাই 4, 1950 টাকা বসিয়ে দিলাম এখানে, ব্যাস কমপ্লিট হলো। এবার কি করলাম তোমাদের বললাম যে ডেটার্স জন্য মানে ডেটার্স অ্যাকাউন্ট খুলতে হবে, আর কি খুলতে হবে তোমার পেটি ক্যাশ খুলতে হবে, ঠিক আছে। সেটা খুলি। তাহলে আমি কি জানি টু ব্যালেন্স, পরেরগুলো পরে পড়ছি, আগে বসিয়ে দিই। টু ব্যালেন্স সবসময় এটা করে নেবে আগে, তাহলে সুবিধা হবে। টু ব্যালেন্স বিডি এদিকে হয়, আর বাই ব্যালেন্স সিডি, তাই তো, বাই ব্যালেন্স সিডি এখানেও বসাই। টু ব্যালেন্স বিডি বাই ব্যালেন্স সিডি, দুজনেরই ওপেনিং ব্যালেন্স দেওয়া আছে, ডেটার্সে দেওয়া আছে কত, 10,000 বসিয়ে রাখলাম। পরে করবো আবার, আর এ কত দেওয়া ছিল, পিডি ক্যাশে দেওয়া ছিল কত, 1,000 বসিয়ে রাখলাম, ঠিক আছে। করতে করতে মানে এখানের সাথে ওটা করবে, তাহলে তাড়াতাড়ি হবে। চলো নেক্সট পড়ি। এবার বলে দেখো এই অবধি তো হয়ে গেল ওপেনিং মানে ব্যালেন্সগুলো সব বসালে। ব্যাপার দেখো, ক্যাশ সেন্ড বাই দ্য হেড অফিস অফ পেটি এক্সপেন্স, মানে পেটি এক্সপেন্সের জন্য কিছু ক্যাশ পাঠালো, তাহলে কিছু ক্যাশ যখনই পাঠাবে তাহলে কি হবে, এইখানে বসবে টু, দুটো জায়গায় বসবে, আমি তোমাদের বলছি একটা জায়গায় কোথায় বসবে, এখানে বসাই। এখানে টু ব্যাংক বলে তো টাকা পাঠাবো, সেই ব্যাংক বলে লিখে রাখি, টু ব্যাংক অ্যাকাউন্ট, ঠিক আছে। তাকে টাকা পাঠাবো, মানে যা যা খরচা হবে সেগুলো সব এখানে লিখবো। কী কী দেখো খরচা বলে দেখো, এটা বলে দেখো, ক্যাশ সেন্ড বাই দ্য হেড অফিস ফর পেটি এক্সপেন্সেস, পেটি এক্সপেন্সের বাবদ কিছু খরচার জন্য সে টাকা পাঠায়, তাহলে এখানে পাঠিয়েছে ক্যাশ সেন্ড কত টাকা, 2,000 টাকা, ভালো করে দেখো পাঠিয়েছে। আর এটা একটা তো খরচা, এই খরচাটাও কি এখানে লিখবো, টু পেটি এক্সপেন্সেস, এই পেটি এক্সপেন্সেস এখানে বসাই। এটা তো একটা খরচা, এরও তো একটা খরচা, মানে এই ব্রাঞ্চ তো এই খরচাটা ব্রাঞ্চই করেছে, এই খরচাটা এখানে লিখে রাখছে। কত টাকা পেটি এক্সপেন্সেস, 1,800 টাকা, কত টাকা যেন, 2,000 টাকা লিখে রাখলাম। তো এটা কেন লিখছি তা, ঠিক আছে। পেটি এক্সপেন্সেস দেখি এইটা অ্যামাউন্টটা, হ্যাঁ 2,000 টাকা, ঠিক আছে, এখানেই তো হবে 2,000 টাকা কিছু টাকায় খরচা পাঠিয়েছি, ঠিক আছে। পেটি এক্সপেন্সেস পাবো, তাকে কিছু খরচা পাঠিয়েছি, ঠিক আছে। এই যে খরচা পাঠিয়েছি তাকে, এই খরচাটা এখানে লিখলাম। চলো নেক্সট কী আছে দেখি। এবার নেক্সট আছে এই যে কিছু কিছু খরচা আছে, দেখো ফ্রেট অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট, সেই খরচাগুলো এখানে লিখে দিই। ফ্রেট অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট কত টাকা, 3,200 টাকা। নেক্সট আর কি আছে, আর কি আছে, কোথায় গেল, ব্যাড ডেট। আচ্ছা এই জায়গাটা তোমাদের একটু বলে দিই, আরেকবার এই জায়গাটা ভালো করে বুঝিয়ে দিই, এখানে আরও কিছু খরচা আসছে। ব্যাড ডেট, আচ্ছা ভালো করে দেখো, আরেকবার প্রথমে জিনিসটা বুঝিয়ে দিই। দেখো হেড অফিস আর ব্রাঞ্চ, আমি কি বলেছিলাম, এদের দুজনের মধ্যে যা কিছু লেনদেন হবে সেটাই শুধুমাত্র এই জায়গাটাতে আসবে, ঠিক আছে। আর বাকি যে এদের মধ্যে যে লেনদেনগুলো হবে না সেগুলো কোথায় আসবে, সেগুলো এখানে আসবে। তাহলে দেখো ব্রাঞ্চের কী কী লেনদেন হচ্ছে, ব্রাঞ্চ কাকে বেচেছে, ধরো এ কে বেচেছে, ব্রাঞ্চ কাকে বেচেছে, এ কে বিক্রি করেছে। বিক্রি করবার সময় দেখো কি বলেছে, দেখো ব্যাড ডেট কখন হয়, ব্যাড ডেট কি একে পাঠানোর সময় হয় না বিক্রি করবার সময়, বিক্রি করবার সময় হয়, বিক্রি করেছে টাকা পায়নি, তাহলে কোথায় হবে ব্যাড ডেট, এখানে হচ্ছে, তাই তো। ব্যাড ডেট এখানে হচ্ছে, তার মানে এখানে ব্যাড ডেট হচ্ছে, তাহলে কোথায় হবে, ডেটার্সের ঘরে হবে। তাহলে ব্যাড ডেট হলে কি হয়, ডেটার্স কি হয়, কমে যায়, তাহলে বাই ব্যাড ডেট এখানে কিন্তু হবে না, বাই ব্যাড ডেট অ্যাকাউন্ট। কত টাকা ব্যাড ডেট, 500। নেক্সট তারপরে কি আছে, ডেপ্রিসিয়েশন তো হয়ে গেল। পেটি এক্সপেন্সেস, কিছু পেটি এক্সপেন্সেস হয়েছে, আমি তো আর এখানে এক্সপেন্সেস ঘরে কিন্তু আর বসাবো না। এই যে দেখো পেটি এক্সপেন্সেস যে ঘর আছে না, এই যে
এইখানে কিন্তু তোমরা বসাবে না, এই এক্সপেন্সটা মানে কি, তাকে তো আমি টাকা পাঠিয়ে দিয়েছি, তাকে প্রথমে 1000 ছিল, ফের 2000 টাকা পাঠিয়ে দিয়েছিলাম, এবারও খরচা করেছে কি বাই পেটি এক্সপেন্সেস, এবারও খরচা করেছে, তাহলে এখানে হবে বাই পেটি এক্সপেন্সেস কত টাকা, 2000 টাকা হয়ে গেল। চলো, মানে তার কাছে 1000 টাকা ছিল, আমি তাকে 2000 টাকা পাঠিয়েছি, সেই খরচা করেছে আপাতত 2000 টাকা। দেখি আরও কিছু খরচা যদি করে, এখন আমি যোগ বিয়োগ করবো না। নেক্সট, চলো হয়ে গেল। এবারে দেখো সেল করেছে কিছু ক্যাশে, কিছু সেল করেছে, কিছু ক্যাশে সেল করেছে। তাহলে ক্যাশে সেল করলে কি হচ্ছে, ক্যাশে যদি টাকা মানে সেল করে তাহলে কি হয়ে যাবে, স্টক তো কমে যাবে, স্টকের এখানে আসবে বাই, তোমার সরি এখানে কেন আসছে আমি বলছি, সরি এখানে কেন আসছে, দেখো কি বলেছে কি না, সেলস করেছে কি কিছু ক্যাশে করেছে, ক্যাশে করেছে কত টাকা, 50,000 টাকা, মানে ক্যাশে বিক্রি করেছে। এবার ক্যাশে যখন ব্রাঞ্চ বিক্রি করেছে 50,000 টাকা, সেই টাকাটা কি তার কাছে রেখে দেবে, সেই টাকাটা তো তার কাছে রাখবে না, সে কি করবে, সে সঙ্গে সঙ্গে কার কাছে পাঠিয়ে দেবে, সে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেবে হচ্ছে মেন ব্রাঞ্চের কাছে, তাহলে পাঠিয়ে দিচ্ছে। তাহলে এখানে লিখি, ওই যে বলেছিলাম বাই ব্যাংক রেমিটেড বলে, বাই ব্যাংক অ্যাকাউন্ট রেমিটেন্স, তাহলে ক্যাশ সেলস বাবদ তার কাছে কিছু টাকা এসছে, কত টাকা এসছে ক্যাশ সেলস বাবদ, কত 50,000, 50 তো হ্যাঁ 50,000 টাকা এসছে। চলো নেক্সট, ক্রেডিট সেল, ধারে বিক্রি করেছে, তাহলে ধারে বিক্রি করলে কি হয়, কে ধারে বিক্রি করেছে, বেচেছে কি, এ তো, তাহলে এ এখানে হচ্ছে ক্রেডিট সেল, এই তো বেচছে ক্রেডিট, হ্যাঁ ক্রেডিট সেল, তাহলে এখানে হবে ক্রেডিট সেল, তাহলে তো এইখানে আসবে না ট্রানজাকশনটা, তাহলে এখানে আসবে ব্রাঞ্চের এখানে, তাহলে এখানে লিখি ক্রেডিট সেল, ক্রেডিট সেল হলে কি হবে, ডেটাস বাড়বে, ক্রেডিট সেল, ক্রেডিট সেল বললাম, যদি স্টক না চায় তাহলে কিন্তু এখানেই তোমরা ক্রেডিট সেল বলেই লিখে দেবে, ক্রেডিট সেলস অ্যাকাউন্ট, কত টাকা ক্রেডিট সেল আছে দেখি, 40,000 টাকা বসিয়ে দিলাম। চলো নেক্সট, এরপর আছে গুডস রিটার্ন বাই ব্রাঞ্চ, দেখো গুডস রিটার্ন বাই ব্রাঞ্চ, আগে রিটার্নের আগে না কি পাঠিয়েছে আগে দেখে নি, পাঠিয়েছে দেখো, এই যে দেখো গুডস ইনভয়েস বাই হেড অফিস টু ব্রাঞ্চ ডিউরিং দ্য আইপি, যে গুডসটা পাঠিয়েছে আগে সেটা আগে বসাই, এই যে গুডস পাঠিয়েছে তারপর ওটা করছে, ঠিক আছে, গুডস সেন্ট টু ব্রাঞ্চ অ্যাকাউন্ট, ব্র্যাকেটের মধ্যে ইনভয়েস প্রাইস কত টাকা পাঠিয়েছে, 88,000 টাকা। যখনই গুডস পাঠাবে সঙ্গে সঙ্গে তার কী হয়ে যাবে, যেহেতু ইনভয়েস প্রাইস পেয়েছে লোডিং হয়ে যাবে, তাহলে বাই গুডস সেন্ট টু ব্রাঞ্চ অ্যাকাউন্ট, ব্র্যাকেটের ভেতরে লোডিং কত টাকা, 88,000 ডিভাইডেড বাই 1/4, ঠিক আছে, কত হচ্ছে দেখি আমি, 88,000 ভাগ 4, 22,000 টাকা বসিয়ে দিলাম, ঠিক আছে। চলো নেক্সট, তারপরে এবার আমি ফেরত যাই, এবার গুডস রিটার্ন করেছে, তাহলে গুডস রিটার্ন বাই ব্রাঞ্চ, ব্রাঞ্চের কাছ থেকে রিটার্ন আসলে তাহলে পাঠালে এদিকে, ফেরত আসলে এদিকে হয়ে যাবে, বাই গুডস রিটার্ন বাই ব্রাঞ্চ অ্যাকাউন্ট, ইনভয়েস প্রাইসে কিন্তু এটা আছে, ঠিক আছে, কত টাকা, 2,000 টাকা, ঠিক আছে, এটাও রিভার্স এন্ট্রি হবে, এদিকে হবে টু গুডস রিটার্ন বাই ব্রাঞ্চ অ্যাকাউন্ট, ব্যাকের ভেতরে লোডিং, ঠিক আছে, কত টাকা, 2,000 ভাগ 1/4, 500 টাকা, ঠিক আছে, 500 টাকা। চলো এবার দেখো ভালো করে দেখো, এখানে বলেছে ক্যাশ রিসিভ ফ্রম ডেটার্স, একটা ক্যাশ
রিসিভ করেছে, এ একটা ক্যাশ রিসিভ করেছে, তাই তো? ক্যাশ রিসিভ কে করছে এর কাছ থেকে? ক্যাশ রিসিভ এখানে হচ্ছে, আচ্ছা দাও, ক্যাশ রিসিভ করছে কে করছে? ডেটার ক্যাশ রিসিভ করলে কি ডেটাস কমে যাবে, তাহলে এদিকে হবে বাই ক্যাশ রিসিভ ফ্রম ডেটার্স। ক্যাশ রিসিভ ফ্রম ডেটার্স কত টাকা? 18,000 তো। ক্যাশ রিসিভ ফ্রম 18,000 টাকা, ঠিক আছে। আচ্ছা, ক্যাশটা রিসিভ করার পর, ক্যাশটা রিসিভ করে নিল, ক্যাশ রিসিভ করার পর এ কি টাকাটা এর কাছে রেখে দেবে? এ তো টাকা এর কাছে রেখে দেবে না, কী করবে? সঙ্গে সঙ্গে সেটা কী করবে? হেড অফিসে পাঠিয়ে দেবে। এই ক্যাশটা যেটা পেলো সে সঙ্গে সঙ্গে কোথায় পাঠিয়ে দেবে? হেড অফিসে পাঠিয়ে দেবে। ব্যাস, তাহলে এখানে বসিয়ে দাও ক্যাশ রিসিভ ফ্রম ডেটার্স, ক্যাশ রিসিভ ফ্রম ডেটার্স, ঠিক আছে। কত টাকা? 18,000 টাকা। ক্যাশ রিসিভ ফ্রম ডেটার্স কত? 18,000 টাকা, ঠিক আছে, হয়ে গেল। আর কি আছে? গুডস রিটার্ন, দেখো একটা গুডস রিটার্ন বাই ডেটার্স, গুডস রিটার্ন বাই ডেটার্স মানে এই যে ব্রাঞ্চের কাছে এ ডেটার্স, একে ফেরত দিই, তাহলে গুডস রিটার্ন অ্যান্ড সেলস রিটার্ন হিসাব মতন। তাহলে কি সেলস রিটার্ন যখনই হয়েছে সেটা কে নেবে? সেই সেলস রিটার্ন নিশ্চয়ই এখানে আসবে, এখানে তো আর আসবে না কারণ এইখানের এন্ট্রি। তাহলে সেলস রিটার্ন হলে কী হয়ে যাবে? সেলস রিটার্ন হলে কী হয়ে যাবে? ডেটার্স কমে যাবে বাই সেলস রিটার্ন। সেলস রিটার্ন কত টাকা আছে? সেলস রিটার্ন আছে 1,000 টাকা, ব্যাস 1,000 টাকা, ব্যাস পুরো অঙ্ক আমাদের কমপ্লিট। ব্যাস, এবার আমি যোগ বিয়োগ করব। চলো এবার আমি যোগ বিয়োগ করি। দেখো এখানে তো আর কিছু হচ্ছে না, তাহলে এটা যোগ বিয়োগ করলে কত হচ্ছে? 3,000, তাহলে এটা বসায় 3,000, তাহলে এটা 1,000 টাকা হচ্ছে। আচ্ছা, পেটি এক্সপেন্সেস 1,800 টাকা হয়েছিল, এটা মনে হচ্ছে ভুল হয়েছে। পেটি এক্সপেন্সেস 1,800 টাকা হয়েছিল, এটা ভুল হয়েছে। 1,800 টাকার কোনো এন্ট্রি ভুল বসায়নি তো, দেখে নিই। না, 1,800 টাকার কোনো এন্ট্রি হয়নি, ঠিক আছে, 1,800 টাকা হবে। তাহলে এটা হবে, এটা তাহলে তো 1,200 টাকা হচ্ছে, 3 থেকে 1,200 টাকা হচ্ছে, ঠিক আছে। পেয়ে গেলাম ক্লোজিং স্টক, বসিয়ে দিই আমি। এই যে পেটি গ্যাস 1,200 টাকা। চলো এবার ডেটার্স করি। ডেটার্স কত হচ্ছে দেখি? 50,000 হচ্ছে। বিয়োগ করি 50,000, ঠিক আছে। 50,000 বিয়োগ 500 বিয়োগ 18,000 বিয়োগ 1,000, 30,500 হলো। 30,500 টেনে দিই এখানে, এই যে 30,500 হলো। সব লোডিং করে নিয়েছি তো, লোডিং গুডস এর লোডিং হয়ে গেছে এখানে, আর এর লোডিং হয়ে গেছে এখানে, সব কটা লোডিং হ্যাঁ কমপ্লিট, লোডিং সব কমপ্লিট। ব্যাস, এবার যোগ বিয়োগ করি, ঠিক আছে। এবার যোগ বিয়োগ করি, যোগ বিয়োগটা করি এবার কত হচ্ছে দেখি। $2,000 প্লাস 22,000 প্লাস 2,000 প্লাস 50,000 প্লাস 18,000 প্লাস 30,500 প্লাস 1,200 প্লাস 1,800 প্লাস 7,800, 1,35,300, 1,35,300 বসাই। 1,35,300 বিয়োগ করি। বিয়োগ 10,000 বিয়োগ 1,000 বিয়োগ 2,000 বিয়োগ 60,000 বিয়োগ 88,000 বিয়োগ 500 বিয়োগ 2,000 3200, 1,950, 18,650 কত বেরালো দেখো? 18,650। তাহলে লিখি টু জেনারেল প্রফিট
অ্যান্ড লস অ্যাকাউন্ট, একের ভেতরে প্রফিট। এই হয়ে গেল তোমাদের ডেটার সিস্টেমের অঙ্ক। কী বললাম বুঝতে, এটা 2020-তে কিন্তু এসেছিল, ঠিক আছে। এখানে কিন্তু তোমাদের স্টক করতে দেয়নি, তাহলে স্টক করলাম, যেগুলো যেগুলো করতে দিয়েছিল সেগুলো এই করে দিলাম। কী বললাম বুঝতে পেরেছো? তো আজকের তোমাদের যে ব্রাঞ্চ যে চ্যাপ্টারটা করলাম এবং চ্যাপ্টার থেকে বুঝালাম এবং বুঝিয়ে একটা অঙ্ক করে দিলাম। তো মানে ডেটার সিস্টেমের মানে বুঝিয়ে মানে প্রথম যে মানে মেথডটা অর্থাৎ ডেটার সিস্টেম মেথডে আমি তোমাদের একটা অঙ্ক করে দিলাম। তো তোমাদের যদি এই মানে ব্রাঞ্চের এই ডেটার সিস্টেম মেথডে বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।